প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অবশেষে শুরু করতে পারছি লিখিত ব্যাচ। আজকে প্রথম ক্লাস। আমরা এমসিকিউ ব্যাচে প্রথম ক্লাসে নোট সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। আমার এমসিকিউ নোটের নাম ছিল আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট। বার এমসিকিউ ফাউন্ডেশন নোট, সেটা ছিল এমসিকিউ নোটের নাম। এমসিকিউ নোট দুইটা, একটা ফাউন্ডেশন নোট যেটা পড়াচ্ছি এখন, এবং পরীক্ষার প্রায় 1.5 মাস আগে বা এবার যেহেতু অনেক সময় পেলাম, হয়তোবা 2 মাস বা 2.5 মাস আগে আমি ফাইনাল টাস্ক নোটও দিয়ে দেবো এমসিকিউ এর। যখন রিভিশন ব্যাচ শুরু করব তার আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর লিখিত ব্যাচের জন্য এর আগে একটি মূল নোট ছিল, যেটা এই নোট, এবং আরেকটি ছিল ফাইনাল টাস্ক নোট। ফাইনাল টাস্ক নোট আমি এবারই মানে 25 সালে প্রথম এডিশন ছিল। তো এখন আপনাদের সামনে যে নোট দেখছেন, এই নোটটির নাম হচ্ছে আইন আদালত বা রিটেন কমপ্লিট নোট। যেহেতু কমপ্লিট নোট, আর বাড়তি করে আমার ফাইনাল টাচ নোট দেওয়ার দরকার হবে না, কারণ এই নোটটাকে আমি এমনভাবেই রেডি করছি, আরও কিছু কাজ বাকি আছে, যে ফাউন্ডেশন নোট প্লাস ফাইনাল টাচ নোটের একটা দারুণ কম্বিনেশন নিয়ে আসছি। যেমন এর আগে আমার এমসিকিউ নোটে দেখবেন যে একটা বড় ধরনের কি থাকে, সাজেশন থাকে, এবং ফাইনাল টাচ নোটে ছোট সাজেশন দিই। কিন্তু রিটেনের জন্য প্রথমে জি। বড় সাজেশন, শেষে আবার ছোট সাজেশনে, শর্ট সাজেশনে পড়ার সুযোগ থাকে না। কারণ রিটেনের পরেই, মানে এমসিকিউ পরীক্ষার পরেই রিটেনের জন্য সময় কম থাকে। যেহেতু সময় কম থাকে, অনেক সময় ম্যাক্সিমাম 2 মাস সময় দেয়। তাই এবার চিন্তা ভাবনা করেছি যে সাজেশনটা আমি মূল নোট, অর্থাৎ এই কমপ্লিট নোটের মধ্যেই প্রথমেই দিয়ে দিব। তাহলে আপনাদের একটা গোল সেট করা যাবে যে আপনারা কতটুকু পড়তে হবে, কতটুকু লোড নিতে হবে। যারা আমার স্টুডেন্ট তাদের অধিকাংশই কিন্তু কর্মজীবী, এবং অনেকেই আবার বয়স্ক ব্যক্তিও আছেন। তো সেই ক্ষেত্রে অনেকের কিন্তু দিন 1-2 ঘন্টার বেশি পড়ার সুযোগ নেই। সেই কারণেই আমি এই ব্যবস্থা করে দিয়েছি যেন আপনারা একটু এগিয়ে থাকতে পারেন। তো বরাবরের মতো নোটের পরিচয় যদি আমি দিই, তাহলে এটা বিষয়ভিত্তিক অধ্যয়ন, অর্থাৎ 7টি 8টি আইন আমি ভালোভাবে পড়েছি। 7টি 8টি আইন আরেকটা যুক্ত হয় হচ্ছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 সালের। তো এই আইনের 25 সালে আবার লেটেস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেখানে সহকারী জজ এর নাম পরিবর্তন করে সিভিল জজ বা সিভিল জাজ রাখা হয়েছে। তো পুরো নোটটাতে যেখানে যেখানে সহকারী আছে, সেখানে পরিবর্তন করে সিভিল শব্দটা যুক্ত করতে হবে। যারা এমসিকিউ ক্লাস করছেন, ফাউন্ডেশন নোট আপনাদের কাছে আছে, সহকারী জজ শব্দটা আছে। এখন আমি যখন জি। ফাইনাল টাচ নোট দিয়ে দিব, ফাইনাল টাচ নোটে কিন্তু ওই সহকারী শব্দগুলো কেটে আমি সিভিল শব্দগুলো অ্যাড করে দিব। যেহেতু আপনাদের কাছে নোট পাঠানোর পরেই এই অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাই সেটা তো আর আপনাদের প্রতিটাতে কারেকশন আমার করে দেওয়া সম্ভব হচ্ছে না। তো যেভাবে আছে সেভাবে পড়তে থাকেন, খুব বেশি হ্যাসেল না এটা, যে যেটা সহকারী সেটা এখন সিভিল, শুধু নামের একটু পরিবর্তন হয়েছে, তা এর বাইরে কিছু না। তো আমি সিলেবাসভুক্ত 7টা ওই আইন আমরা এবং নাই এই, স্যার একটু কলম দিয়ে কেটে হ্যাঁ আমরা আপনারা নাই স্যার একটু কলম দিয়ে কেটে ওই সহকারী জায়গায় সিভিল করে নিলাম। হ্যাঁ এটা আপনারা করে নিতে পারেন, যখন আমি সিপিসি পড়াবো তখন তো সেটা বলে দিবই। আর জি। যখন আমি এসআর অ্যাক্ট পড়াবো তখন বলে দিব। আর যখন লিখিততে এটা বেশি লাগবে, কি কারণে আপনাকে নিজেকে লিখতে হবে, তাহলে আপনার ভুল যেন না হয় একটু সতর্ক বেশি করব। আর এমসিকিউ এ তো প্রশ্ন ওই সিভিল জজ দিয়ে আসবে, অপশনে তাই থাকবে। অপশনে তো আর সহকারী জজ ব্যবহার করবে না তারা। অতএব সেখানে তো লেখার কোনো সুযোগ নেই, সেখানে না লিখে শুধু বৃত্ত পূরণ করতে হবে। আর এখানে লিখতে হবে, তাই যেন মিস্টেক না হয়, তাই এখানে বেশি সতর্ক করব। তাহলে বিষয়ভিত্তিক অধ্যয়ন 7টি আইন সিলেবাসভুক্ত, এবং এই একটা আইন, মোট 8টি আইন। গবেষণা করেছি যে এখান থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এমসিকিউ তো যথেষ্ট পড়াই আপনাদেরকে, পড়ি আমি বুঝতে পারি যে এখান থেকে আসলে লিখিতর জন্য কতটুকু ইম্পর্টেন্ট, এবং আমি অনেক সময় বলেও দিই যে এই টপিকটা লিখিতর জন্য সমান গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, ইভেন আদালতে প্র্যাকটিস করতে গিয়েও আপনাদের লাগবে। তাহলে বিষয়ভিত্তিক অধ্যয়ন, গবেষণা ও আদালতে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিসলব্ধ জ্ঞানের সমন্বয়ে বার কাউন্সিল ও জুডিশিয়ারির নতুন প্রশ্ন প্যাটার্নের আলোকে রচিত। বার কাউন্সিলের
নতুন প্রশ্ন প্যাটার্ন 2020 সালের 19 ডিসেম্বর, 19 ডিসেম্বর 2020-এ প্রথম নতুন প্রশ্ন প্যাটার্ন আসে। তার আগে 17 সাল এবং আগের প্রশ্নগুলো গতানুগতিক ছিল, সেখানে প্রবলেমেটিক প্রশ্ন কম থাকতো। ড্রাফটিং মোটামুটি আগেও থাকতো, কিন্তু এখন ড্রাফটিং বেড়ে গেছে, কিন্তু এখন প্রবলেমেটিক প্রশ্নের আধিক্য বেশি। আর আগে বর্ণনামূলক প্রশ্ন বেশি আসতো, অনেক লিখতে হতো। 100 নম্বরের অ্যান্সার না করলে কিন্তু, 100 নম্বর যদি টাচ করে না আসেন আগের ক্ষেত্রে, তাহলে কিন্তু আগে পাশ করা খুব টাফ ছিল। কিন্তু বর্তমানে 80% অ্যান্সার করলেও কিন্তু পাশ করা সম্ভব। কি কারণে সম্ভব সেটা আজকের ক্লাসে আপনারা বুঝতে পারবেন। তো এই যে নতুন প্রশ্নের প্যাটার্নে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, আপনারা অভ্যস্ত হয়ে যান, তাহলে আগের থেকে এখন পাশ করা কিন্তু বেশি সহজ। তবে একটা কথা, আপনাকে পড়াশোনা করতে হবে। আগে বেশি লিখতে হতো, সাহিত্যের মতো প্রচুর লিখতে হতো, এখন কম লিখতে হবে। যত কম লিখবেন তত ভালো। আগে যত বেশি লিখবেন তত বেশি নম্বর পাওয়া যেত, 2017 সালের আগের পর্যন্ত আমি বলছি। আর 2020 সাল থেকে নতুন প্রশ্ন প্যাটার্নে জুডিশিয়ারি প্রশ্ন তৈরি করছে, এবং খাতার মানও ওইভাবেই দেখা হয়। তো জুডিশিয়ারির প্রশ্ন প্যাটার্নও আমাদের দেখতে হচ্ছে, কেমন জুডিশিয়ারি প্রশ্ন হচ্ছে। যেমন আপনাদেরকে আমি সাজেশন এখানে দিচ্ছি, কিন্তু এই যে শেষের দিকে আপনাদের তো ক্লাস টেস্ট নিব, আরও মডেল টেস্ট নিব, ফাইনালি একটা ছোট পিডিএফ আকারে আমি শর্ট সাজেশন তো দিবই শেষের দিকে। তখন এই যে 2025 সালের কিন্তু খুব তাড়াতাড়ি একটা লিখিত পরীক্ষা হবে জুডিশিয়ারির। তো জুডিশিয়ারির এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে, জুডিশিয়ারির যখন লিখিত পরীক্ষা হবে, ওই লিখিত পরীক্ষা দেখার পরে ওখান থেকে আমাদের প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন পড়তেই হবে। তো যেহেতু এখনো পরীক্ষা হয়নি, তাই এই নোটে সেটা ইনক্লুড করা সম্ভব হয়নি। কিন্তু জুডিশিয়ারির 24 সালে লিখিত পর্যন্ত, এবং বার কাউন্সিলের 2025 সালের 28 জুনে যে লিখিত পরীক্ষা হলো, সেটার প্রশ্নেরও কিছু বিষয় এখানে আসছে। সেগুলো অনেক টপিক আমি বাদ দিয়ে দিয়েছি, এবং কিছু কিছু জিনিস যেগুলো মনে হয়েছে, যেমন আগে রিভিশন সংক্রান্ত কোনো ড্রাফটিং আসতো না, কিন্তু এবার রিভিশন সংক্রান্ত ড্রাফটিং এসেছে। তো এবার আমি রিভিশন, অ্যাপিল, রিভিউ এই ধরনের ড্রাফটিংও এই নোটে রাখার চেষ্টা করেছি, যেন আপনাদের কমপ্লিট একটা পড়াশোনা হয়ে যায়, প্রিপারেশন হয়ে যায়। বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি সহায়িকা। আপনি এটা পড়লে কমন পাবেন। কমন না পেলেও আপনার এমন দক্ষতা তৈরি হবে যে আপনি 100 নম্বরের উত্তর করে আসতে পারবেন। তবে পড়াশোনা করতে হবে, এবং এই নোটটা একটু সাইজে বড় হবে, এমসিকিউ ফাউন্ডেশন নোটের থেকেও একটু বড় হবে। এই নোটটি প্রথম প্রকাশ করি আমি 16 এপ্রিল 2024, 2020 সালে। আমি যখন নোটটা তৈরি করি, অনেক প্রেশার নিয়ে তৈরি করেছিলাম প্রথম নোট। আমি প্রথম ইউটিউবে ভিডিও দিতাম এপ্রিল মাসের 9 তারিখ, 9 এপ্রিল 2022, 9 এপ্রিল 2022, ওই সময় আমি ইউটিউবে প্রথম ভিডিও দিই। তারপরে আমার 22 সালে অনলাইন কোচিং যাত্রা শুরু হয়। এর আগেও 20 সালে আমার নোট ছিল, কারণ ওই সময় অফলাইনে কিছু স্টুডেন্ট আমি পড়াতাম, তাদের জন্য তৈরি করা ছিল। তারপরে 2022 সালে আসলো তৃতীয় সংস্করণ, 23 সালে চতুর্থ সংস্করণ, 24 সালে, এবং পঞ্চম সংস্করণ যেটা আপনাদের জন্য 12 ডিসেম্বর 2025। 12 ডিসেম্বর 2025 এই নোটটা প্রিন্ট হবে। এর মধ্যে আমি আশা করি কমপ্লিট করে ফেলতে পারবো, রিভিশনও হয়ে যাবে। আমি একটু বেশি সময় নিলাম, প্রথম সপ্তাহে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনারা জানেন যে এই 2 দিন অসুস্থ ছিলাম আমি। তো যথেষ্ট পরিশ্রম করে কাজ করতে হয় আপনাদের জন্য। একটা বড় সাইজের নোট রেডি করতে একটু আমি 1 সপ্তাহ বেশি সময় নিচ্ছি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই নোটে 2025 সালের সর্বশেষ সংশোধনী সহ অ্যাড করা আছে। 2025 সালে ফৌজদারি কার্যবিধি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, 2বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, 10 আগস্ট এবং 10 জুলাই। 10 জুলাই, 10 আগস্ট 2বার অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে বিশাল একটা সংশোধনী আমাদের সামনে চলে আসছে, অনেক পরিবর্তন হয়েছে। তারপরে দেওয়ানি কার্যবিধি 2025-এও সংশোধন হয়েছে, সেটাও এই নোটে ইনক্লুড করা হচ্ছে। এবং দেওয়ানি আদালত আইন, যেটা সহকারী জজ থেকে সিভিল জজ, এই বিষয়গুলো এই নোটে আসছে। এবং 2022 সালে যে সাক্ষ্য আইন পরিবর্তন হয়েছিল, সংশোধন হয়েছিল, সেটাও এখানে
ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ আপনাদের প্রয়োজনীয় সকল অ্যামেন্ডমেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এই নোটটি রচনা এবং সম্পাদনা আমি নিজেই করেছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম পারভেজ, অ্যাডভোকেট। আমার মূলত আমি পেশায় একজন আইনজীবী, অ্যাডভোকেট অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করি, এবং আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে আমার। বাংলাদেশের প্রায় সকল বারেই আমার স্টুডেন্ট তৈরি হচ্ছে, অ্যাডভোকেট কলিগ তৈরি হচ্ছে আমার স্টুডেন্ট। তাদের মাধ্যমে আমার ভবিষ্যতে কোচিংটা আরও এক্সপান্ড করবে। আমার স্টুডেন্টরাই আমার ভবিষ্যতে শিক্ষক হবে, আমার নোট তৈরি করতে, আমার মডেল টেস্টগুলো তৈরি করতে হেল্প করবে। বিভিন্ন রিসার্চের কাজে তারা আমার সাথে যুক্ত হতে পারবে, আমি বরাবরই বলে আসছি। তো বরাবর যেটা বলে এসেছি যে আমার স্টুডেন্টের থেকে আমার টিচার প্যানেল, রিসার্চ প্যানেল হবে। তো আশা করি এবার যারা অ্যাডভোকেট হবেন সেখান থেকে প্রথম শুরু হবে আমার রিসার্চ প্যানেলে নিয়োগের যে কার্যক্রম সেটা। স্টুডেন্ট সংখ্যা দেখি আজকে কেমন। প্রথম ক্লাস হিসাবে মোটামুটি ভালো। জেলা ও দায়রা জজ রাজশাহী। অনেকেই মনে করেন যে আমার কোচিং সেন্টার ঢাকায়, আমি ঢাকায় প্র্যাকটিস করি না, আমি রাজশাহীর একেবারেই লোকাল মানুষ, স্থানীয় মানুষ, এবং রাজশাহী জাজ কোর্টেই প্র্যাকটিস করি। তো আমার সাথে যোগাযোগ করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, 01722619409। এই নম্বরে মেসেজ করলে সবচেয়ে ভালো রেসপন্স পাবেন। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট, ইংরেজিতে কমপ্লিট নোট, বাংলায় পূর্ণাঙ্গ নোট। প্রথমে আমরা বিগত বছরের লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণগুলো দেখে নেব। আমি এমসিকিউ ব্যাচেও কিন্তু একই কাজ করেছি প্রথমে। কামরুজ্জামান ভাই, মনে পড়ছে প্রথম ক্লাসের কথা? জি স্যার, জি স্যার। তো জি। প্যাটার্ন বিশ্লেষণ কেন জরুরি, আপনি কি ধরনের প্রশ্ন এখন আসছে, নতুন প্যাটার্নগুলো কেমন, এটা যদি আপনি প্রথমেই আপনাকে বুঝিয়ে দিই, তাহলে আপনার একটা টার্গেট সেট হয়ে যাবে, একটা আপনার মধ্যে ভিশন তৈরি হবে, একটা মিশন। এই ভিশন অনুসারে আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন যে কি ধরনের প্রশ্ন আসে, আমাকে কি ধরনের এফোর্ট দিতে হবে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে। এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণে আমি দেখিয়েছি 8 ধরনের প্যাটার্ন, এখানে 6 ধরনের প্যাটার্ন আছে। তো 8 ধরনের প্যাটার্নের কোন প্যাটার্নে ভালো করার জন্যে কিভাবে সতর্ক হয়ে উত্তর করতে হবে, প্রস্তুতি নেওয়ার জন্য কি কি আপনার বাড়ির কাজ মানে হোমওয়ার্ক করতে হবে, হাতের কাজগুলো আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো এখানেও আমি সে ধরনের একটা প্রথমেই প্যাটার্ন বিশ্লেষণ রাখছি। এই নোটটাতে প্রথমে সূচিপত্র থাকবে, আরও দু একটা পেজ যুক্ত হবে, সেগুলো কমপ্লিট হওয়ার পরে। তো আমি সূচিপত্রটাকে আমি এখান থেকে ডিলিট করে দিয়ে এই অংশ থেকেই আমি যাচ্ছি। আপনারা যখন প্রিন্ট নোট পাবেন তখন নিশ্চয়ই সূচিপত্র পাবেন। বিগত বছরের লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণের প্রথমে কিছু দুটি কথা না বললেই নয়। বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তের লিখিত পরীক্ষার বিগত সর্বশেষ 5টি প্রশ্নপত্র বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায় যে 5টি প্রশ্নপত্র বলতে 1 নম্বর হচ্ছে নতুন প্রশ্ন প্যাটার্নের কথা বলছি, যে 19 ডিসেম্বর 2020, এটাতে 1 নম্বর ছিল, মানে প্রথম প্রশ্ন নতুন প্যাটার্নের। এবং সেটারই 2020 সালের যারা ব্যাচ ছিলেন তাদের 5টা কেন্দ্রের পরীক্ষা বাতিল হয়ে যায়, মানে বিশৃঙ্খলার কারণে। তারপরে 21 সালের 27 ফেব্রুয়ারিতে আবার আরেকটা পরীক্ষা হয়, তার মানে 2টা পরীক্ষা হয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন। এবং এ যাবৎকালের ওই 20 সালে এবং 21 সালের, মানে ওই একই ব্যাচের 2টি যে প্রশ্ন সবচেয়ে কঠিন ছিল সেগুলো। কঠিন বলার কারণ এই কারণে বলছি যে মানে প্রশ্নের প্যাটার্ন একেবারে মানে 180 ডিগ্রি ঘুরে গেছে। আগে ছিল গতানুগতিক প্রশ্ন, অনেকে 10টা 12টা প্রশ্ন পড়ে গিয়ে কমন পেত, আর নতুন প্যাটার্নে 100টা প্রশ্ন পড়ে গেলেও কমন পাবেন কিনা গ্যারান্টি নাই। তাহলে আপনাকে প্যাটার্ন বুঝে মানে তার আগে বার কাউন্সিল নিজে প্রশ্ন করতো, তাই তো স্যার? আগে বার কাউন্সিল নিজে প্রশ্ন করতো। আপনি কলেজে মনে করেন যে আহ, যার ভূগোল সাবজেক্ট আছে, পরিণতি সাবজেক্ট আছে, কি হতো যে আপনি জোর সালে পরীক্ষা দিবেন, বিগত জোর সালের প্রশ্নগুলো পড়ে গেলে আপনি কমন পেয়ে যেতেন। বুঝতে পারছেন কি বিষয়ে কথা বলছি? জি। জি স্যার। তো এই স্কুল কলেজের মতন যে এসএসসি এইচএসসি তে প্রশ্ন যেগুলো ছিল দেখা যাচ্ছে এইভাবে আসে, আবার ইউনিভার্সিটিতেও তাই,
যে গতবার যেগুলো আসছে তার আগের বারগুলো পড়ে গেলে মোটামুটি প্রশ্ন কমন পাওয়া যায়। তো এরকমই ছিল, 10-12টা প্রশ্ন পড়লেই কিন্তু কমন পাওয়া যেত 17 সাল বা তার আগের গুলোতে। কিন্তু 20 সালে অনেকে এই ধরনের 10-12টা বা 15টা প্রশ্ন পড়ে গেছেন, গিয়ে পরীক্ষার হলে যখন 19 ডিসেম্বর 2020 পরীক্ষার হলে বসে দেখছে প্রশ্নেরই অবস্থা, তখন তো সবার মাথা মানে ঠিক থাকে না। তো ওই অবস্থায় এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কারণ প্রশ্ন প্যাটার্ন এত মানে আমূল পরিবর্তন করা উচিত হয়নি। পরিবর্তন হোক, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন করতে হতো। এখন বর্তমানে যেহেতু বিগত 5টি পরীক্ষা হয়ে গেছে, এখন আপনাদের আর সমস্যা হবে না এই প্রশ্নগুলো। বিগত 5টি প্রশ্ন যখন আপনাদের কাছে থাকবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন প্রশ্ন হয়। আমি সেটা স্যাম্পল সহ আজকের আলোচনায় নিয়ে আসছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এরপরে 22 সালের প্রশ্ন, 23 সালের প্রশ্ন, 24 সালের, 24 সালে যেহেতু কোনো পরীক্ষা হয়নি, 25 সালের প্রশ্ন। তাহলে 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল এবং 25 সাল, মোট 5টি প্রশ্ন বিশ্লেষণ করেছি। করে প্রশ্নের প্যাটার্নে ব্যাপক পরিবর্তন এসেছে আগের থেকে। আসন্ন বার লিখিত পরীক্ষা 2026, আপনারা 2026-এ পরীক্ষা দিবেন আশা করছি। জুন, জুলাই, জুলাই, যে জুন 28 তারিখ পরীক্ষা হয়েছে, আশা করি 1 বছর পরে জুন বা জুলাইয়ে পরীক্ষা হতে পারে লিখিত আপনাদের জন্য। তার আগে মেবি সম্ভব না। তবে আমরা এগিয়ে যাব, 3 মাসে এই কোর্সটা কমপ্লিট করব। 3 মাস পরে আমরা রিভিশন করব। যেমন এমসিকিউ ব্যাচে একবার কমপ্লিট করে আবার রিভিশন করছি, তেমনি লিখিত ব্যাচে আশা করি আমরা 2বার কমপ্লিট করতে পারবো এই নোটটি। এর প্রশ্নের প্যাটার্নে উক্ত ধারাবাহিকতা বজায় থাকাটাই স্বাভাবিক। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে এই নতুন প্যাটার্নে আপনাদেরও প্রশ্ন হবে, আগের গতানুগতিক না হয়ে। অতএব আমাদের সবভাবেই প্রস্তুতি নিতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি নতুন প্রশ্নের প্যাটার্নে যদি প্রস্তুতি নিই আর প্রশ্ন যদি আগের প্যাটার্নে হয়, তাহলে কি আমার সমস্যা হবে? কোনো সমস্যা নাই। কারণ যদি নতুন প্যাটার্নে আপনি এই 6 প্রকারের প্যাটার্ন বুঝে যদি প্রস্তুতি নেন, তাহলে এমনিতেই আপনার আগের প্যাটার্ন চলে আসবে এর মধ্যে। কারণ নতুন প্যাটার্নের মধ্যে পুরাতন প্যাটার্নের একটা প্রতিফলন আছে, এবং আমার নোটটা এমনভাবে রেডি করেছি, প্রশ্ন প্যাটার্ন নতুন হোক আর পুরাতন হোক, আপনি কমন পাবেন, কোনো সন্দেহ নেই। ফলে আগের মতো সংক্ষিপ্ত সাজেশন ও বিগত কয়েকটি বছরের অল্প সংখ্যক প্রশ্নের উত্তর মুখস্থ করে আসন্ন বার লিখিত পরীক্ষায় ভালো করা মোটেই সম্ভব নয়। যেটা আগে বলছিলাম, আগে 10-12টা পড়ে পরীক্ষা দিলেই হতো, এখন আর সম্ভব না। তাহলে উপায় তো একটা বের করতে হবে। উপায় কি? উপায় তো আছে, কিন্তু তা বেশ পরিশ্রম ও অধ্যবসায়ের কাজ বটে। আপনাদের সতর্ক করছি, যারা শেষের 1 মাস 2 মাস পড়ে পাশ করার ইচ্ছায় আছেন, পরিকল্পনা আছে, লিখিত পাশ করা এত সহজ না। সেটার কাহিনী নাটকীয়তা আমরা যথেষ্ট দেখলাম। রিভিউ, রিভিউ রেজাল্ট আবার স্থগিত করা বা বাতিল করা, আবার সেটার খাতা দেখা, এগুলো চলছে। যারা 25 সালের ব্যাচ ছিল তাদের ওপর দিয়ে এই ধরনের একটা নাটকীয়তা যাচ্ছে। তো আমার স্টুডেন্টদেরকে আমি বলবো যে আপনারা এমনভাবে প্রস্তুতি নেন যেন 70+, 70-র উপরে নম্বর পান। তাহলে এই রিভিউয়ের বেড়াজালে আপনাদেরকে পড়তে হবে না। কঠোর, স্যার, বলেন। ওই ওই রিভিউর ওই সমাধানটা কি হয়েছে স্যার, না ওইভাবে আটকে আছে স্যার এখনো স্যার, রিভিউর ওই রিভিউয়ের ব্যাপারটা? 1900, যারা যারা রিভিউ করেছিলেন, হ্যাঁ, প্রায় 7,000 সামথিং এর মতো রিভিউ করেছেন, তাদের সবার খাতা দেখা হচ্ছে, এবং 1914 জনের যে পাশ করানো হয়েছিল সেটা বাতিল হয়ে গেছে। তার মানে 7,000 প্রায় স্টুডেন্টের আবার খাতা দেখা হবে। খাতা দেখার পরে রেজাল্ট দেওয়া হবে, আশা করছি জানুয়ারিতে রেজাল্ট হবে। জানুয়ারিতে তাদের ভাইবা হবে, এবং জানুয়ারির শেষের দিকে হয়তোবা ভাইবা রেজাল্ট হতে পারে সবার। এটা আমার টার্গেট। তারপরে আচ্ছা। আপনাদের এমসিকিউ পরীক্ষার বিষয়ে তারা ভাবতে শুরু করবে, নোটিশ দিবে, ফর্ম ফিল আপ শুরু হবে। এইভাবে যদি মাঝখানে নির্বাচন হয় জাতীয়, সেটাও হয়ে যাবে। নির্বাচনের আগে আপনাদের পরীক্ষা হচ্ছে না। আর নির্বাচন যদি ডিলে হয়, আপনাদের পরীক্ষা মার্চে হয়ে যাবে আমি আশা করছি। মানে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আপনাদের পরীক্ষা মার্চে হবে। আর যদি নির্বাচন পিছিয়ে যায়, আপনাদের বার কাউন্সিলের পরীক্ষাও পিছিয়ে যেতে পারে। তাহলে কঠোর অধ্যবসায় ব্যতিরেকে বার লিখিত পরীক্ষায় পাশ করা দিবা স্বপ্ন দেখার মতো। আমি আবারও সতর্ক করছি যে আপনারা পরিশ্রম করবেন না আর পাশ করার স্বপ্ন দেখছেন, এটা কিন্তু সম্ভব না।
তবে অধ্যবসায়ের ক্ষেত্রে কিছুটা কৌশল অবলম্বন করে প্রস্তুতি গ্রহণ করলে পরিশ্রম কিছুটা কম হবে। সেই কৌশলগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব। যারা প্রথম পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কৌশলগুলো আসলে গোলকধাঁধার মতন বুঝতে পারবেন না। একজন মেন্টর বা একজন বুঝিয়ে দেওয়ার মতন মানুষ থাকলে আপনাদের খুব সহজেই কৌশলগুলো আয়ত্ত করতে সুবিধা হবে। আর যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন তাদের অনেকের কোচিং নাও লাগতে পারে, তবে হ্যাঁ একটা কাজ আপনাদের করতে হবে, মডেল টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে, চর্চায় থাকতে হবে, আপনার হাত চালু রাখতে হবে, লিখতে হবে। আমার স্টুডেন্ট এই যে আজকে ক্লাস করছেন, ক্লাসটি হচ্ছে 4 ডিসেম্বর 2025 প্রথম ক্লাস। এই যে ক্লাস শুরু হয়ে গেল, প্রথম যে এক্সাম সেই এক্সামে আমি দেখব কার লেখার হাত কেমন, কার বানান কেমন ভুল হচ্ছে, লেখা কতটা ঘন ও পরিষ্কার। এই প্রত্যেককে আমি পরামর্শ দিয়ে দেবো। এমসিকিউ পরীক্ষার পরে পরামর্শ দেওয়ার খুব একটা সুযোগ নেই, কিন্তু লিখিত খাতা দেখতে হয় খুবই সতর্কর সাথে, এবং পরামর্শ দিতে হয়। অনেকের আছে আঞ্চলিকতা চলে আসে, ধারা বানানকে ধারা লিখে ফেলে। অনেকেই আছে, আমার স্টুডেন্ট ছিলেন। আসন্ন বাড়ি লিখিত পরীক্ষা 2026-এ পাশ করার ক্ষেত্রে ড্রাফটিং ও প্রবলেমেটিক প্রশ্ন মুখ্য ভূমিকা পালন করবে। 2025 সালেও তাই হয়েছে। আমার স্টুডেন্ট যারা পাশ করেছে তারা খুব ভালোভাবে ড্রাফটিং পড়েছেন। তো ড্রাফটিংয়ে যারা ভালো করেছেন এবং প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করতে যারা ভালো করেছেন, শেষের দিকে আমি যে ফাইনাল টাচ নোট দিয়েছিলাম, প্রচুর ড্রাফটিং করিয়েছি, প্রচুর প্রবলেমেটিক প্রশ্ন করিয়েছিলাম। আমারও যথেষ্ট পরিশ্রম হয়েছে এগুলো করাতে। তো এই ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্নটা কি সেটা বোঝানোর জন্য আলাদা ডেডিকেটেড কিছু চ্যাপ্টারই আমি করে দেব। ড্রাফটিং এর যে চ্যাপ্টারের নাম দেব মুসাবিদাই মাস্টার, তো আপনাদেরকে মুসাবিদাই মাস্টার করে দেব, ড্রাফটিং এর বাংলা মুসাবিদা। আর প্রবলেমেটিক প্রশ্নের জন্য আমি আলাদা একটা পার্ট থাকবে, সেখানে বুঝিয়ে দেব প্রবলেমেটিক প্রশ্ন কতভাবে লেখা যায়। আমার ফাইনাল টাচ নোটে প্রবলেমেটিক প্রশ্ন লেখার 4টি উপায় বা মেথড দেখিয়েছিলাম, এই নোটেও সেটা থাকছে। আপনারা সিচুয়েশন অনুসারে কোন মেথডের উত্তর লিখবেন সেটা আপনি বুঝে লিখতে হবে। যখন আমি আপনাদের এমসিকিউ যেমন ক্লাস টেস্ট নিচ্ছি সেইভাবে ক্লাস টেস্ট নিব, তখন এই বিষয়গুলোকে আরোভাবে বাস্তবিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনারা। তো আপনারা কিভাবে লিখছেন, সময় কম থাকলে ছোট করে লিখতে হবে, সময় বেশি থাকলে বড় করে লিখতে হবে, সেগুলো প্রবলেমেটিক প্রশ্ন লেখার কৌশল আমি দেখিয়ে দেব। প্রবলেমেটিক প্রশ্ন যদি আপনি হুবহু লিখতে পারেন আমি যেভাবে শেখাবো, 5-এ 5 পাবেন, মানে ম্যাথের মতন। এই কারণে আমি বলছিলাম যে 70+, আপনি 75 বা 80% যদি উত্তর করতে পারেন এবং প্রবলেমেটিক প্রশ্ন সকল সঠিকভাবে যদি লিখে আসতে পারেন, ড্রাফটিংগুলো যদি সঠিক করতে পারেন, পার্থক্যমূলক প্রশ্নগুলো যদি সঠিক করতে পারেন, তাহলে পাস চলে আসবে। যদি 15-20 নম্বরের উত্তর ছেড়েও আসেন, নাও লিখতে পারেন, তাও পাস আসার ভালো সম্ভাবনা আছে। কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং আপনাকে ভালো লিখতে হবে। সুতরাং ড্রাফটিং ও ঘটনামূলক বা সমস্যামূলক বা প্রবলেমেটিক প্রশ্নে সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। তো আপনার সর্বাধিক গুরুত্ব সহকারে এই দুইটা অংশকে আপনাকে দেখতে হবে, অন্যগুলোও দেখতে হবে, কিন্তু এখানে বেশি এফোর্ট দিতে হবে এবং এখানে আমি বেশি পরিশ্রম করাবো আপনাদের। যারা এইবার প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত প্রশ্নের মান বন্টন ও প্রশ্নের স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। কয়টা প্রশ্ন আসে, কয়টা লিখতে হয়, অথবা থাকে কি থাকে না, এগুলো অনেকে কিন্তু জানেন না। তো তাদের উদ্দেশ্যে আবু জুয়েল ভাই লাইনে আসবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এর আগে পরীক্ষা দিয়েছেন লিখিত? না স্যার, আমি এবারে সব প্রথম স্যার। এইবার প্রথম? বলেন তো, জি স্যার। যে লিখিত প্রশ্ন আপনি কি চোখে দেখেছেন এর আগে? না স্যার, দেখিনি স্যার। কোনোটাই চোখে দেখেননি? তাহলে কয়টা প্রশ্ন কোনোটাই আসে, দেখিনি স্যার। কয়টা লিখতে হয়, এগুলো তো আপনার জানা নাই, তাই না? না স্যার, কিছুই জানা নেই স্যার এই তো বিষয়ে আমার স্যার। কিছুই যেহেতু জানা নাই, যারা আপনার মতন প্রথম পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এই জি নোটে স্যার। প্রথমেই এই এই বিষয়গুলো তুলে ধরেছি। তাহলে জি যা প্রস্তুতিকে আলাদা মাত্রা, স্বচ্ছতা, গতি যোগ করবে। এখন আপনি জানেন না কেমন প্রশ্ন আসে, কয়টা প্রশ্ন আসে, কয়টা জি লিখতে হবে, এটা যদি জানিয়ে দিই তাহলে আপনার তো সুবিধা হবে, হবে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে সেই সাথে লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে গভীরভাবে বিস্তারিত জানতে হবে। তাহলে প্রথমে কি জানতে হবে? মান বন্টন ও স্ট্রাকচার, কয়টা প্রশ্ন আসে, কত নম্বরের আসে। এবং দ্বিতীয়ত
প্রশ্নের প্যাটার্ন, যেটা এমসিকিউ আমি জানিয়েছি সেটাই। তো এবার আমরা প্রথমত সিলেবাস ভিত্তিক প্রশ্নের মানবন্টন ও প্রশ্নের স্ট্রাকচার আমরা দেখে নিই। তো প্রশ্নটা এরকম থাকবে, প্রথম উপরে লেখা থাকবে বাংলাদেশ বার কাউন্সিল, তারপরে অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা 2026, আপনাদের 26 সালের প্রশ্ন এইভাবে থাকবে। তারপর প্রশ্নের তারিখ দেওয়া থাকে। তো এখানে তারিখ ও মাস আমি উল্লেখ করিনি। 2026 শনিবারে সাধারণত পরীক্ষা হয়। আশা করছি আপনাদেরও শনিবারে পরীক্ষা হবে। পূর্ণমান 100, তার মানে পরীক্ষা কত নম্বরের হয় ভাই? 100 নম্বরের পরীক্ষা হয়। এমসিকিউ কত নম্বরের পরীক্ষা হয়? 100। 100। এমসিকিউ 100 নম্বরের পরীক্ষা 50-এ পাস, লিখিতও 100 নম্বরের পরীক্ষা 50-এ পাস। এমসিকিউ সময় কত দেওয়া থাকে? এক এক ঘন্টা 1 ঘন্টা। আর লিখিত সময় দিবে 4 ঘন্টা, যেহেতু লিখতে হবে তার। 4 ঘন্টা। একটানা 4 ঘন্টা লিখতে হবে, হাত ব্যথা হয়ে যাবে, পিঠ ব্যথা হয়ে যাবে। জি স্যার। তো এই প্রশ্নে আবার প্রথম দিকে লেখা থাকবে ক অংশ হতে দুইটি, মানে অংশ ভাগ করা থাকবে, ক অংশ বা ক বিভাগ এভাবে। এবং খ, গ, ঘ, ও এবং চ। তাহলে অংশ কয়টি হলো? 1, 2, 3, 4, 5, 6, 6টি অংশ থাকবে। ওইটা অংশ স্যার। 7টা সাবজেক্ট কিন্তু অংশ 6টি। তাহলে 6টি অংশের প্রত্যেকটি হতে একটি করে মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে ক অংশে 2টি লিখতে হবে, আর বাকি অংশগুলোতে একটি করে লিখতে হবে, অর্থাৎ একটা করে প্রত্যেকটার দেখতে ক্ষেত্রে হবে। অপশন থাকবে, অথবা থাকবে। এবং ব্র্যাকেটে লেখা থাকবে ডান পার্শ্বের উল্লেখিত সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, অর্থাৎ ডানের দিকে প্রশ্নের কত নম্বরের প্রশ্ন সেটা উল্লেখ থাকবে, যেটা আমাদের হাই স্কুল কলেজ জি ইউনিভার্সিটিতে থাকে। জি এবার ক স্যার। অংশ, ক অংশে বলেই দিবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, উপরে যদিও বলা আছে আবার রিপিট করে বলে দিবে। এবং এখানে ব্র্যাকেটে লেখা থাকবে 2 × 15 = 30। এটার অর্থ কি ভাই বলেন তো? 30। দুইটা প্রশ্নের মান হলো 30 স্যার। তাহলে একটার মান কত? 15 স্যার। 15। তার মানে দুইটা লিখলে 15 15 30-এর উত্তর কমপ্লিট হবে, তাই তো? 30 মার্ক। জি স্যার। 1 নম্বর প্রশ্নে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 হতে প্রশ্ন আসবে। তার মানে প্রথম প্রশ্নটি কোন আইন থেকে আসবে? সিভিল প্রসিডিউর থেকে স্যার। হ্যাঁ, সিভিল প্রসিডিউর, দেওয়ানি কার্যবিধি থেকে। এমসিকিউ এর জন্য কিন্তু জি স্যার। অনেকের প্রথমে সিভিল থেকে আসবে, অনেকের সাক্ষ্য আইন থেকে আসবে, অনেকেই পেনাল কোড থেকে আসবে। এমসিকিউ এর কিন্তু প্রশ্নে কি থাকে, মানে র্যান্ডম করে সাজানো থাকে। কিন্তু জি স্যার। লিখিতর সবার প্রশ্ন সেটাই একই, স্যার। একটাই কোড এবং একই প্রশ্ন সবার। হ্যাঁ, ওমর খায়ের ভাই হাত উত্তোলন করেছেন, লাইন অন করেন। জি স্যার। হ্যাঁ, কি খবর বলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। জি অনলাইনে থাকতে দেখি স্যার। জি হ্যাঁ, আপনার প্রশ্ন কি সেটা বলেন। না না, আমি ওই অনলাইনে আসার জন্য বলছি স্যার, চাইছিলাম। আপনার একটু শব্দ হচ্ছে, তাই মিউট করে দিলাম। আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, তখন আমি লাইন আসার সুযোগ দিব। আচ্ছা, তাহলে প্রথমে সিপিসি থেকে প্রশ্ন আসবে। প্রশ্নে নিচের মতো একাধিক অংশ থাকবে। তার মানে ক, খ এভাবে 2টা পার্ট থাকতে পারে, গও পার্ট থাকতে পারে, ক, খ, গ পর্যন্ত যেতে পারে। তাহলে ক, খ আসাটাই স্বাভাবিক, গ পর্যন্ত যাওয়াটা পসিবল আছে, ঘ পর্যন্ত যাবে না। তাহলে একাধিক অংশ থাকবে এবং মান হবে কত? 15। তার মানে 1 নম্বর প্রশ্নের যদি আপনি 15। উত্তর লিখতে পারেন, আপনার 15-র উত্তর হবে। সিপিসি থেকে আসবে দ্বিতীয় প্রশ্নও তাই, সিপিসি থেকে এটাও ক, খ অংশ 15 নম্বরের। তাহলে 1 নম্বর প্রশ্ন সিপিসি, 2 নম্বর প্রশ্ন সিপিসি থেকে আসবে। তাহলে সিপিসি থেকে কত নম্বরের প্রশ্ন আসবে? 30 নম্বরের প্রশ্ন 30। আসবে। লিখিততে সিপিসির প্রশ্ন হচ্ছে 30 নম্বরের, সবচেয়ে বেশি সিপিসি থেকে। এমসিকিউ এ সিপিসি থেকে কত প্রশ্ন আসে? 20টি, 20 নম্বরের। 20। কিন্তু লিখিততে সিপিসি থেকে 30 নম্বরের বেশি। তার মানে সিপিসির গুরুত্ব সবচেয়ে বেশি। আর এখানে জি স্যার। আরেকটি 3 নম্বরে যেটা আসবে ক অংশে, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই জি। আইন হতে প্রশ্ন আসবে, প্রশ্নের নিচের মতো একাধিক অংশ থাকবে, এটার মানও 15, ক ও খ। তাহলে দেখেন
ক অংশ দুইটা আইনের কম্বিনেশনে তৈরি, একটা সিপিসি আর একটা হচ্ছে সিআরপিসি, সিপিসি এবং হচ্ছে এসআর অ্যাক্ট, দুইটা আইন কম্বাইন জি করে হচ্ছে ক অংশ। তো আপনি এই তিনটা প্রশ্ন থেকে এক দুই লিখতে পারেন, তাহলে এসআর অ্যাক্ট থেকে আপনার কোনো উত্তরই লিখতে হবে না। আর যদি মনে করেন আমি এক আর তিন লিখবো, দুই লিখবো না, তাও হবে। আর যদি মনে করেন দুই আর তিন লিখবো, এক লিখবো না, তাও হবে। অর্থাৎ এক দুই তিন থেকে যে কোনো যে কোনো আপনাকে দুইটা দুইটা আসা। লিখতে হবে। বুঝতে জি পেরেছেন? তার মানে সিপিসি জি থেকেও স্যার। 30 উত্তর করা যাবে, অথবা সিপিসি থেকে 15, আর এসআর এক থেকে 15, 30 অংশ থেকে। এখানে সিপিসি থেকে, এসআর এক থেকে মাত্র 15 নম্বরের প্রশ্ন আসে, একটাই প্রশ্ন আসে। এসআর এক থেকে মাত্র একটাই প্রশ্ন আসে 15 নম্বরের, একাধিক প্রশ্ন আসে না। তাহলে চলে গেল সিভিল অংশটুকু শেষ। সিভিল অংশ থেকে আমাদের জি 30 নম্বর। এরপরে আমরা পরে প্যাটার্নে চলে যাই। খ অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটি যেহেতু প্রশ্ন, তাই 1 × 15 = 15। তাহলে জি একটি যে প্রশ্নের উত্তর করবো, এটা কোন আইন? দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এখানে দেখেন গ অংশ, তার মানে খ অংশ কয়টা প্রশ্ন আসবে? দুইটি। ক অংশে ছিল তিনটি, খ অংশে থাকবে কয়টি প্রশ্ন? দুইটি। দুইটি থেকে কয়টা লিখতে দুইটি হবে? স্যার। একটির উত্তর করতে হবে। একটি। তার মানে কি আছে? অপশন আছে, অথবা আছে। হয় 4 অথবা 5 আপনাকে লিখতে হবে। কেউ 4 লিখলে 5 লিখার জি দরকার স্যার। নাই, 5 লিখলে 4 লিখার দরকার নাই। ক্লিয়ার হচ্ছে তো কথা? জি স্যার। তাহলে সিআরপিসি হতে প্রশ্ন আসবে, প্রশ্নের নিচের মতো একাধিক অংশ থাকবে। এটা 15 নম্বরের ক, খ এভাবে আসবে। এখানেও একাধিক অংশ 15 নম্বরের, এবং এখানেও ক, খ অংশ থাকবে। এরপরে আমরা জি চলে স্যার। যাই আরেকটি প্যাটার্ন, সেটা হচ্ছে গ অংশ। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানেও পেনাল কোড। পেনাল কোড থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে, ছয়ে, এখানেও দুইটি অংশ। এবং সাতেও পেনাল কোড থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে, একাধিক অংশ, ক, খ। তাহলে গ অংশে যে কোনো একটি লিখতে হবে। পেনাল কোড থেকে দুইটি প্রশ্ন আসবে, 15 নম্বরের, 15 নম্বরের, 30 নম্বরের। 6 এবং 7-এর যে কোনো একটি লিখতে হবে। 6 লিখলে 7 বাদ, 7 লিখলে 6 বাদ। ভুল করে দুইটা লেখা যাবে না, কারণ অংশ ভাগ করা আছে, আলাদা আলাদা করা আছে। বোঝা যাচ্ছে ভাই? জি স্যার। এরপরে গ অংশ। গ অংশ থেকেও একটি প্রশ্নের উত্তর করতে হবে, আসবে দুইটি, 8 এবং 9। 8-এর এভিডেন্স অ্যাক্ট, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 হতে প্রশ্ন থাকবে। প্রশ্নের নিচের মতো একাধিক অংশ থাকবে। 15 নম্বরের প্রশ্ন, ক, খ। এখানেও এভিডেন্স অ্যাক্ট থেকে 15 নম্বরের প্রশ্ন, এখানেও ক, খ অংশ থাকবে। তাহলে সাক্ষ্য আইন থেকেও প্রশ্ন থাকবে 15, 15, 30, কিন্তু 15-এর উত্তর করতে হবে, হয় 8 অথবা জি 9। স্যার। একেবারে খুব ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। এরপরে আপনাদের ও অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 × 15 = 15। প্রশ্ন কিন্তু দেখতে এরকমই হবে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু এরকমই হবে জি দেখতে। স্যার। আমি রিয়েল প্রশ্নেরও আমি ছবি দিয়ে দিব আপনাদেরকে। প্রশ্ন এরকমই হবে, আমি স্ট্রাকচার দিচ্ছি। 10 নম্বর প্রশ্নে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, মানে তামাদি আইন থেকে 10 নম্বরের প্রশ্ন সেট করা হবে। এবং নিচের মতো একাধিক অংশ, ক, খ থাকবে, গও থাকতে পারে। 11তেও তাই, লিমিটেশন অ্যাক্ট থেকে 15 নম্বরের প্রশ্ন, ক, খ একাধিক অংশ থাকবে। তাহলে হয় 10 অথবা 11, যে কোনো একটি লিখতে হবে 15 নম্বরের জন্য। এরপরে আমরা আরো একটি পার্ট দেখব, চ অংশ। এটা সর্বশেষ। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন, এইদিকে আমাদের কয়টা প্রশ্ন হয়ে গেছে? 6টা হয়ে গেছে। 6-এর সাথে 15 গুণ করলে কত হয়? 6, 15, 90 হয়ে যায়। 90 90 স্যার। হয়ে গেছে, তাহলে আর বাকি আছে কত? 10 স্যার। 10। তাহলে এখানে দেখেন, বাকি 10 হচ্ছে, আর মাত্র একটি আমাদের আইন বাকি আছে, সেটা হচ্ছে আমরা বার কাউন্সিল যেটা বলি। হ্যাঁ, প্রফেশনাল ইথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস। তার মানে আমি এটাকে সংক্ষিপ্ত কি বলি? বিবিসি অর্ডার রুলস অ্যান্ড ক্যাননস, এই নাম দিয়েছি এমসিকিউ এ। তো এখানেও বিবিসির অর্ডার রুলস অ্যান্ড ক্যাননস নামেই আমি আইনটাকে যখন আলোচনা করব বলবো। তার মানে অর্ডার রুলস এবং ক্যাননস আমাদের পড়তে হবে এখানেও, এমসিকিউ যেগুলো পড়াচ্ছে। তো এখানে জি
12তে এখান থেকে নিচের মতো একাধিক পার্ট থাকবে, 10 নম্বরের ক খ দুইটি আপনাকে লিখতে হবে। 13তে এসেও প্রফেশনাল মানে বার কাউন্সিল অংশ থেকে 10 নম্বরের প্রশ্ন থাকবে একটি, একটির আবার দুইটি পার্ট থাকবে ক খ। এখন আপনাদের আরেকটা বিষয় সতর্ক করি, মনে করেন আপনি 12 নম্বর প্রশ্নের উত্তর লিখলেন, 12-র ক লিখলেন আর 13-র খ লিখলেন, সেটা কি লিখা যাবে? না স্যার, যেটা লিখবো ওটা সম্পূর্ণ স্যার। আমি যদি 12 লিখি তাহলে তাহলে বিরতির আগে যেটা বলছিলাম যে আপনি যদি 12 লিখেন 12-র ক খই লিখতে হবে, 13 লিখলে 13-র ক খ লিখতে হবে। যে 12 থেকে একটা লিখলাম আর 13 থেকে একটা লিখলাম এইভাবে মিক্সড করে লিখলে হবে না। হবে না স্যার। তাহলে টোটাল হচ্ছে 7টি প্রশ্ন লিখতে হয়, হ্যাঁ, 7টি অংশ থেকে, সরি 6টি অংশ থেকে টোটাল 7টি প্রশ্ন লিখতে হয়, কারণ চারটে প্রশ্ন, ক অংশতে দুইটি এবং বাকি দুইটা। 5টি অংশ থেকে একটি করে টোটাল 7টি প্রশ্নের উত্তর লিখতে হয়। ঠিক আছে? জি স্যার। এবার প্রশ্নর স্ট্রাকচার বা প্রশ্ন কেমন হবে এটা তো বোঝা গেল, তাই না? জি স্যার। এবং কত নম্বরের, কত উত্তর কিভাবে করতে হবে, এবং আরো একটা বিষয় যে 1 থেকে 13 পর্যন্ত সিরিয়ালেই কি লিখবো, মানে 1 নম্বর প্রশ্নের উত্তর প্রথমেই রাখতে হবে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনি যেটা সহজে পারবেন সেটার উত্তর করবেন। যেমন আমি 13 নম্বরের প্রশ্নের উত্তর প্রথমে লিখেছিলাম, তো আমি তো এক চান্সে পাশ করেছি, কোনো সমস্যা হয়নি। অনেকে বলে সিরিয়ালে লিখলে ভালো। হ্যাঁ, সিরিয়ালে লিখলে ভালো, কিন্তু আপনি যদি 1 নম্বরের উত্তর লিখতে না পারেন, 2 নম্বর উত্তর লিখতে প্রথমে না পারেন, আপনার সবচেয়ে যেটা সহজ সেখান থেকে শুরু করেন। তবে হ্যাঁ, আপনি 12 নম্বরের উত্তর লিখলেন, 12-র ক লিখলেন, 12 ক লিখে 12 খ আবার রেখে দিলেন, পরে যে আবার 12 খ লিখলেন, এটা করা যাবে না। মানে 12 নম্বর প্রশ্নের উত্তর লিখলে 12 ক খ এক জায়গাতেই থাকতে হবে, এটা করাটা হুম। উচিত। বুঝতে পেরেছেন? জি স্যার। মানে বেশি র্যান্ডম করা যাবে না। তবে হ্যাঁ, যে 1 থেকে 13 পর্যন্ত সিরিয়াল লিখবে সে একটু অ্যাডভান্টেজ পাবে, কারণ পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হবে তাই। তো আপনার সুবিধা। প্রথমে যেটা সবচেয়ে সহজ সেটাকে লিখে ফেললেন। মনে করেন আপনি 10 নম্বর প্রশ্নের উত্তর তামাদিয়ান থেকে আপনি প্রথমে লিখলেন, সহজ। লিখার পর আপনি সিরিয়ালে চলে গেলেন প্রথম দিকে। বা মনে করেন যে আপনি প্রথমে 3 নম্বর প্রশ্নের উত্তর লিখলেন, লিখার 3, 4, 5, 6 এভাবে 13 পর্যন্ত লিখলেন। লিখার পরে 1 আর 2-এর যে কোনো একটা লিখলেন। তার মানে সিপিসি পরে লিখলেন, বাদ বাকিগুলো আগে লিখে ফেললেন সিরিয়ালে। এটাও করা যাবে। তো যেভাবে আপনার সুবিধা হয় লিখবেন, তবে র্যান্ডম যত কম করা সম্ভব তত করাই ভালো। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট, আজকে প্রথম ক্লাস লিখিত ব্যাচের। এরপরে আমরা কিন্তু প্যাটার্ন বিশ্লেষণ স্ট্রাকচার দেখে নিলাম, এবার দ্বিতীয়ত প্রশ্নের প্যাটার্ন সমূহ আমরা দেখে নেব। এমসিকিউ যেমন প্যাটার্ন বিশ্লেষণ আছে, লিখিত নোটেও প্রথমে প্যাটার্ন বিশ্লেষণ করলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় প্রস্তুতির ক্ষেত্রে। প্যাটার্ন 1, লিখিত বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্ন, মানে ব্রড কোশ্চেন যেটাকে বলি, অনেক বড় লিখতে হবে, অনেক বেশি লিখতে হবে সেটা। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য কোনো টপিকের উপর বিস্তারিত দখল থাকতে হবে। আপনাকে প্রশ্ন করা হলো পেনাল কোড থেকে যে সাধারণ ব্যতিক্রমগুলো লিখুন, তাহলে সাধারণ ব্যতিক্রম কিন্তু অনেক আছে। বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স সম্পর্কে লিখুন, অনেক আছে। তো বিস্তারিত আপনাকে লিখতে হবে। বা আসতে পারে যে কখন নরহত্যা খুনে রূপান্তরিত হয়, বিস্তারিত আলোচনা করুন, তখন আপনাকে 299 এবং 300 ধারা বিস্তারিত লিখতে হবে। তো এই প্যাটার্নের প্রশ্নে 10 নম্বরের উত্তর করার জন্য যথেষ্ট পরিমাণে লিখতে হবে। প্রাথমিক আলোচনা, সংজ্ঞা, উদাহরণ উদাহরণ তারপরে আইনের বিধান, কেস ল যেটা মামলার রেফারেন্স, সেটাকে কেস ল বলে। শেষ কথা, সমস্ত কিছু নির্ভুল ও ভালোভাবে লিখতে পারলেই কেবল 10 নম্বরের মধ্যে সর্বোচ্চ 8 পাওয়া সম্ভব। অর্থাৎ আপনি অনেক ভালো করে লিখলেই 10 দিবে সর্বোচ্চ, 10-এ 8 দিবে, 8-এর বেশি পাওয়া সম্ভব না। তবে 8 নম্বর পাওয়া মোটেও সহজ ব্যাপার নাই, এর জন্য কমপক্ষে 35 থেকে 40 মিনিট সময় ধরে একটানা লিখতে হবে। তার মানে আপনি 35-40 মিনিট যদি লিখেন তাহলে 8 নম্বরের উত্তর হবে।
এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য 35 থেকে 40 মিনিট সময় ব্যয় করতে হলে অন্যান্য প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য কৌশলী হতে হবে যেন সময় সেভ হয়। আপনি অন্য প্যাটার্নের প্রশ্নের উত্তর যদি দ্রুত লিখতে পারেন তাহলে এখানে বেশি লিখতে পারবেন, কারণ এই প্যাটার্ন একেই বেশি লিখতে হবে আপনাকে। এই প্যাটার্নের প্রশ্নের জন্য সাধারণত সর্বোচ্চ 10 নম্বর বরাদ্দ থাকে, 10-এর বেশি কখনোই থাকে না। তবে 6, 7, 8, 9, 10, মানে 6 থেকে সর্বোচ্চ 10 পর্যন্ত নম্বর থাকে, যে কোনো নম্বর বরাদ্দ থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর অনুযায়ী উত্তরের পরিধি কম বা বেশি করতে হবে। 6 নম্বরের জন্য যদি একটু কম লিখেন, সেক্ষেত্রে 8 নম্বরের জন্য যদি প্রশ্ন আসে তাহলে একটু বেশি লিখতে হবে। এটা বুঝে উত্তর করতে জি, হবে। অর্থাৎ যেমন অবস্থা আপনাকে তেমন ব্যবস্থা করতে হবে। তেমন ব্যবস্থা হবে। মানে আপনার ক্ষুধা বেশি লাগলে বেশি খেতে হবে, ক্ষুধা কম লাগলে অল্প নাস্তা করলে হবে। বুঝতে পারলেন বিষয়টা? জি বিগত সালে আসা প্যাটার্ন 1-এর প্রশ্নের নমুনা। প্যাটার্ন 1-এর প্রশ্নগুলো কেমন হয় একটু চেহারা দেখিয়ে দিই। এমসিকিউ যেমন দেখিয়েছিলাম, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998-এর বিধানের আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর কিংবা নামঞ্জুরের ক্ষেত্রে আদালতের ক্ষমতা ও অনুসরণীয় নীতিমালা বর্ণনা করুন। এখানে প্রশ্নের পার্ট কিন্তু দুইটা দুইটা জিনিস জানতে চেয়েছে। এক হচ্ছে ক্ষমতা, আর একটা হচ্ছে নীতিমালা। কোন ক্ষেত্রে? অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে বা না মঞ্জুর করার ক্ষেত্রে। তাহলে আপনাকে মঞ্জুরও আলোচনা করতে হবে, না মঞ্জুরও আলোচনা করতে হবে, আবার ক্ষমতাও আলোচনা করতে হবে, নীতিও আলোচনা করতে হবে। অনেক বিস্তারিত, এবং এটা 10 নম্বরের জন্য প্রশ্ন এসেছিল। কত সালের প্রশ্ন? 22 সালের। তাহলে এই প্রশ্নের উত্তর আপনাকে 35-40 মিনিট অনেক লিখতে হবে। আপনার 4 থেকে 5 পাতা লিখতে হবে, মানে 4 থেকে 5 পেজ লিখতে হবে। 4-5 পেজ লিখার পরে আপনি ভালো নম্বর পাবেন। আপনার হাতে লেখা বড় হলে হয়তোবা আরো বেশি লিখতে হবে, পাতার সংখ্যা বেড়ে যাবে। তো কতটুকু লিখতে হবে, আপনার লেখা কম হলো না বেশি হলো, আমার কাছে যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু এটা আমি আপনাকে বলতে পারবো যে হ্যাঁ এটা যথেষ্ট হয়েছে, না আরো লিখতে হবে, না বেশি লেখা হয়ে গেছে একটু কমাতে হবে। তবে শুধু লিখে খাতা ভর্তি করে আসলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। আপনাকে সঠিক আইন লিখতে হবে, ধারা লিখতে হবে, আইনের নাম ইংরেজিতে লিখতে হবে, ধারার যে বিধান সেটা নিজের ভাষায় স্পষ্ট এবং সঠিকভাবে লিখতে হবে, উদাহরণগুলো প্রাসঙ্গিক হতে হবে। তারপরে যদি কোনো কেস ল দেওয়ার প্রয়োজন মনে করেন, যে কেস ল দেওয়ার জন্য আমি আবার আমার নোটে উল্লেখ করেছি যে কোন ধরনের প্রশ্নের উত্তরে কেস ল দিতে হবে, কোন ধরনের কেস ল দেওয়ার দরকার নেই। যেগুলোতে বিয়ার একটা যথেষ্ট তথ্য আছে, আইনের মধ্যে যথেষ্ট তথ্য আছে মূল আইনে, সেখানে কিন্তু কেস ল এর দরকার হয় না। কিন্তু যেখানে কেস ল ছাড়া উপায় নাই, অর্থাৎ মূল আইনে তথ্য কম, অল্প করে লেখা আছে, সেই ক্ষেত্রে আপনাকে কেস ল দিতে হবে। যেমন সিপিসি থেকে যদি প্রশ্ন আসে যে সহজাত ক্ষমতা, দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা সিপিসির 151 ধারায় আছে, তো 151 ধারা থেকে 2-3 লাইনের শুধু লেখা যাবে। তাহলে আপনাকে কেস লর সহযোগিতা না নিলে কখনো আপনি সেটা বড় করে লিখতে পারবেন না। তেমনি সহজাত ক্ষমতা হাইকোর্টের ফৌজদারি কার্যবিধিতে আছে, তো সেটাও কিন্তু ধারার মধ্যে খুব বেশি তথ্য নাই, কেস ল ছাড়া সেটা লেখা সম্ভব না। কোয়াশম্যান সম্পর্কে প্রশ্ন আসলে কেস ল লাগবে। 2 নম্বর আরেকটি প্রশ্নের আমরা ধরন দেখে নিই বিগত সালের। বিচারার্থে গ্রহণ করার ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট কোনো অপরাধের অভিযোগ আনিত হলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অনুসারে উক্ত ম্যাজিস্ট্রেটের করণীয় কি? এখানে বরাদ্দকৃত প্রশ্নর নম্বর হচ্ছে 7 নম্বরের জন্য প্রশ্ন এসেছিল, এটাও 22 সালের প্রশ্ন। তো এটার উপরেরটাতে যদি একটু বেশি লিখতে হয়, নিচেটাতে একটু কম লিখতে হবে, 7 নম্বর যেহেতু। বুঝতে পারছেন কথা ভাই? জি স্যার। আচ্ছা, কামরুজ্জামান ভাই, বুঝতে পারছেন? স্বপ্ন আপু বুঝতে পারছেন? স্যার। জি স্যার, শ্রাবণী বুঝতে আপু পারছি বুঝতে স্যার। পারছেন? এই শ্রাবণী আপু, দেখছি আর কি। না বুঝতে তো পারছেন আসসালামু আলাইকুম নাকি? স্যার। না, আজকে তো হ্যাঁ প্রশ্ন কেমন হয় আর প্রশ্নের প্যাটার্ন গুলো আমি বোঝাচ্ছি, ঠিক আছে? সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটা বোঝা জরুরি এই কারণেই যে আপনি কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই প্রশ্নের উত্তর করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাকে নিজেকে রেডি করতে হবে। 26 সালে এই ধরনের একটা প্রশ্ন আপনার সামনে আসবে বার কাউন্সিলের পরীক্ষার,
এবং পরীক্ষার হলে বসে উত্তর করতে হবে। তো এই প্রশ্নটা কেমন হবে সেটা যদি আগে থেকে ধারণা দিয়ে দিই তাহলে প্রস্তুতি নেওয়া আপনার সহজ হবে। এবং আমি সাজেশন তো দিবই, এর পরেই সাজেশন আছে, এটার পরেই সাজেশন আছে। সাজেশন হয়তো বা আজকে আলোচনা করতে পারবো না, নেক্সট ক্লাসে অবশ্যই সাজেশন আলোচনা হবে। এটার পরে সাজেশন আলোচনা করে সাজেশন অনুসারে আমরা পড়াগুলো পড়াবো। লিখিত পরীক্ষার সাজেশন আগে নেওয়া জরুরি, সাজেশন ছাড়া কিন্তু আপনি কি পড়বো বুঝতে পারবেন না। আমার এমসিকিউ কিন্তু সাজেশন আছে, আমি উল্লেখ করে দিয়েছি কোন সেকশনগুলো পড়তে হবে এবং সেই সেকশনগুলোই কিন্তু আমার নোটের মধ্যে আছে। তেমনই লিখিতর কোন প্রশ্নগুলো পড়বো, কোন টপিকের উপরে প্রশ্ন কেমন আসতে পারে সেগুলো আগে সাজেশন দেওয়া হয়েছে এবং সাজেশনের উত্তর করেই নোটটাকে কমপ্লিট করা হয়েছে। চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যায়, আলোচনা করুন। এই প্রশ্নটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। বার কাউন্সিল 2007, 10, 12, 14, 15 মানে আসেই, বরাদ্দকৃত নম্বর হচ্ছে 10। এটা হচ্ছে ডাবল জিওপার্ডি, 403-এ আছে, সিআরপিসির 403-এর প্রশ্ন। একাধিক সালে এসেছে, দেখেন 5 বার এসেছে। 15 সালে আসার পর এখন পর্যন্ত আসেনি, কিন্তু এটা আগের প্রশ্ন প্যাটার্নে কিন্তু এটা বারবার আসতো, এটা বারবারই দিয়ে দিত আগে, কিন্তু এখন আর এটা দিচ্ছে না। 15 সালের পরে আর দেয়নি, 17 সালে দেয়নি বা নতুন প্রশ্ন প্যাটার্নে দেয়নি। তো আপনাদের সময় এটা রিপিট করতে পারে, এটা আমি পড়াবো। পেনাল কোড থেকে একটি প্রশ্ন আসছে, পেনাল কোডে সন্নিবেশিত সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন, 2022 সালের প্রশ্ন। তাহলে সাধারণ ব্যতিক্রম বলেছে মানে 76 থেকে 106 পর্যন্ত আপনাকে সবগুলোই না, এর মধ্যে বেছে বেছে গুরুত্বপূর্ণ সেকশন কিছু আলোচনা করতে হবে। 10 নম্বর, যেহেতু মিনিমাম আপনাকে 10-12টা সেকশন আলোচনা করতে হবে এবং সেকশনের মূল তথ্য এবং একটা করে উদাহরণ। তাহলে তো প্যাটার্ন স্যার 2। অনেক লিখতে হবে স্যার, হ্যাঁ অনেক। অনেক লিখতে হবে স্যার। হ্যাঁ, প্যাটার্ন 1-এ প্রচুর লিখতে হবে ভাই। আপনি 10 নম্বরের জন্য লিখছেন, 15-র 10ই সেখানে। অর্থাৎ আমি এর আগে প্যাটার্নে দেখলাম না, ক খ, কয়ে এই ধরনের একটা বড় প্রশ্ন দিবে, খয়ে একটা মানে একটা প্রবলেমেটিক ছোট প্রশ্ন দিবে বা একটা পার্থক্য দিয়ে দিল বা একটা টিকা দিয়ে দিল। তাহলে প্যাটার্ন 1-এর প্রশ্ন মানে আগের স্টাইলের প্রশ্ন, গতানুগতিক প্রশ্ন। তাহলে প্যাটার্ন 1-এর প্রশ্ন সবগুলোতে থাকে না, প্যাটার্ন 1-এর প্রশ্ন হয়তো বা আপনি কমই পাবেন। প্যাটার্ন 1-এর প্রশ্ন হয়তো 3-4টা পাবেন, 3টা পেলেই তো আপনার হয়ে গেল 30 নম্বর। তো 30 নম্বরের উত্তর যদি করেন আপনি সর্বোচ্চ 3-6-18 পাবেন, মানে 6 নম্বর, 10-এ 6 পাওয়াটাই কিন্তু স্বাভাবিক একটা, মানে আপনি ভালো লিখলো 6, 6-এর বেশি দেওয়াটা যদি পরীক্ষক দিয়ে থাকেন ওনার করোনা, মানে 10-এ 6 এই ধরনের প্রশ্নে পাওয়া যায়, এর বেশি খুব একটা এক্সপেক্ট করা যায় না। আপনি যখন পরীক্ষা দিয়ে হিসাব করবেন তখন এই ধরনের প্যাটার্ন 1-এ 10-এ যদি ভালো লিখেন 6 ধরে আপনাকে হিসাব করতে হবে, 6-এর বেশি ধরাই যাবে না, বেশি পেলে বোনাস। প্যাটার্ন 2 ব্যাখ্যামূলক প্রশ্ন। এই প্যাটার্নের প্রশ্ন মূলত প্যাটার্ন 1-এর ভিন্ন একটি ভ্যারিয়েন্ট, মানে 1-এর মতোই কিন্তু একটু ভিন্নভাবে আসবে। এই প্যাটার্নের প্রশ্নে কোনো বাংলা, ইংরেজি বা ল্যাটিন বাক্য বা ম্যাক্সিম বা আইনের বিধান উদ্ধৃতি আকারে আসতে পারে, যা ব্যাখ্যা করতে হবে কিংবা পক্ষে বা বিপক্ষে যুক্তিসহ মতামত প্রদান করতে হবে। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য মূল আইনের বাংলা পাঠের পাশাপাশি ইংরেজি পাঠের উপরও ভালো দখল থাকতে হবে। ইংরেজি পাঠের উপরে যদি দখল না থাকেন তাহলে একটা সেন্টেন্স তুলে তুলে দিল ইংরেজিতে, সেটা ব্যাখ্যা করতে বললে কোন সেকশন থেকে আসছে সেটা আপনি বুঝতে পারবেন না। আইন বুঝতে পারবেন কিন্তু কোন সেকশন থেকে বুঝতে পারবেন না। তাহলে আপনাকে, আমার নোটে কিন্তু যথেষ্ট আমি ইংলিশ পাঠের ধারণা দেওয়ার চেষ্টা করি, যেটা এমসিকিউতেও আছে এবং রিটেনেও দেওয়ার চেষ্টা করব। 10 নম্বরের উত্তর করার জন্য যথেষ্ট পরিমাণে লিখতে হবে, এখানেও 10 নম্বরের আসতে পারে। উদ্ধৃতি মানে একটা বাক্য তুলে দিল, একটা উক্তি তুলে দিল। অর্থ লেখার মাধ্যমে উত্তর আরম্ভ করতে হবে। এই প্যাটার্নের উত্তর লেখার প্যাটার্ন কেমন হবে, উত্তরের প্যাটার্নটাও আমি আপনাদেরকে শেখাবো, কোনো ভয় নেই, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। তারপর যথারীতি প্রাথমিক আলোচনা, সংজ্ঞা, উদাহরণ, আইনের বিধান, কেস ল, শেষ কথা এবং পুনরায় উক্ত উদ্ধৃতির অর্থ ভিন্ন রূপে উপস্থাপনের মাধ্যমে উত্তর সমাপ্ত করতে হবে। এই প্রশ্নের উত্তর লেখা খুবই টেকনিক্যালি, অনেকে পারে না এটার উত্তর লিখতে। তো এটার উত্তর লেখার জন্য খুব চমৎকার আমি একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেবো, সেই পদ্ধতিতে লিখলেই
আশা করি সর্বোচ্চ নম্বর পাবেন। এভাবে সমস্ত কিছু নির্ভুল ও ভালোভাবে লিখতে পারলে কেবল 10-এর মধ্যে 8 পাবেন। তবে 8 পাওয়াটা কিন্তু অনেক কঠিন। তার জন্য 30-35 বা 40 মিনিট ধরে কিন্তু টানা লিখতে হবে। এবং আপনি এত সময় কোথায় পাবেন এই ধরনের প্যাটার্নে লিখতে হলে? সেক্ষেত্রে অন্যান্য যে ছোট ছোট প্যাটার্ন আছে, এর পরের প্যাটার্নগুলো দেখব, সেখান থেকে আপনাকে টাইম সেভ করে এই প্যাটার্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ প্যাটার্ন 1 এবং 2 একই ধরনের বড় প্রশ্ন, কিন্তু প্রশ্নর উপস্থাপনের ধরন ভিন্ন। এই প্যাটার্নের উত্তর করার জন্য সাধারণত সর্বোচ্চ 10 নম্বর বরাদ্দ থাকে, তবে 5 থেকে 10 পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ যেমন অবস্থা তেমন ব্যবস্থা আপনাকে করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন কেমন হয় একটু স্যাম্পল দেখে নিই আমরা। রিয়েল কোশ্চেন: দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডjourn দ্য হিয়ারিং অফ দ্য শুট। দেখেন, আমরা কিন্তু বাংলা মিডিয়ামের প্রশ্ন পড়ছি, বাংলা মিডিয়ামের প্রশ্নের মধ্যেও কিন্তু ইংলিশ ঢুকিয়ে দিবে। আর ইংলিশ মিডিয়ামের প্রশ্নের তো এই লাইনটা থাকবেই। তাহলে বাংলা মিডিয়ামের প্রশ্ন তো এই লাইনটা দিয়ে বলবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর অর্ডার 17, এটা 17 এ উল্লেখিত। এই যে যাদের রোমান সংখ্যা চিনতে সমস্যা হয় তাদের কিন্তু আবার বিপদ। এটা 17, এক্স মানে 10, ভি মানে 5, 1 1, তাহলে 17। যাদের সমস্যা হয় একটু স্মরণ করে দিবেন। আমি উভয় ব্যাচ, এমসিকিউ রিটেন ব্যাচে, এই প্রয়োজন একটা আলাদা ক্লাসই নিয়ে নেব রোমান সংখ্যা শিখিয়ে দেওয়ার জন্য। কোনো ক্লাসের আগে 10 মিনিটের ক্লাস নিলে হবে। তাহলে আপনারা রোমান সংখ্যা লিখতে পারবেন, 1 থেকে 1000 পর্যন্ত লেখা শিখিয়ে দিব। মোকদ্দমা মুলতবি বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে আমরা 17 আদেশে কি আছে? মুলতবি মানে স্থগিত রাখা বা সময় চাওয়া। তো 2025 সালে কিন্তু এখানে আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এই জায়গায়। তো এই প্রশ্নটা আপনাদের আসার কি সম্ভাবনা বেশি? কি কারণে? যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়েছে, আর অ্যামেন্ডমেন্ট যেখানে হয়েছে সেখানে কিন্তু বেশি প্রশ্ন আসতে পারে, এমসিকিউ এবং রিটেনেও। ভাইভাতেও কিন্তু অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আসছে। ভাইভাতে এই প্রশ্ন অনেককেই করেছে যে বলেন সহকারী জজের নতুন নাম কি, এই প্রশ্ন করেছে সিভিল জাজ। আমার প্রতিটা ব্যাচেই কিন্তু আমি বলে দিয়েছিলাম, এমসিকিউ ব্যাচে বলেছি, ভাইভা ব্যাচে তো বলেছি, এবং আমি যাদের মক টেস্ট নিয়েছি অনলাইনে তাদেরও কিন্তু বলেছি। এটা 22 সালের প্রশ্ন, 10 নম্বরের জন্য এসেছিল। তাহলে এটাও 10 নম্বর, প্যাটার্ন ওয়ানেও কিন্তু 10 নম্বর ছিল। 10 নম্বরের জন্য কতটুকু লিখতে হবে আমি অলরেডি বলে দিলাম। তাহলে এটার উত্তর আপনি কিভাবে লিখবেন? এখন এটা প্যাটার্ন 2 এ আসছে। এখন এটা যদি প্যাটার্ন 2 এ না, যদি এই এই যে সেন্টেন্স একটা দিয়ে দিল, কি সেন্টেন্স? দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। এটা ইংলিশে দিতে পারে অথবা বাংলায় দিতে পারে, যে কোর্ট যে কোনো সময় কোনো কোনো মোকদ্দমার শুনানি স্থগিত করতে পারেন বা মুলতবি করতে পারেন। তো এইটা বাংলা দিতে পারে, ইংরেজি দিতে পারে, দিয়ে কোটেশন দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা আলোচনা করেন। এখন এইটা যদি এইভাবে না আসে, অন্যভাবে আসে যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের এর আদেশ 17 অনুসারে মুলতবি বিষয়ক বিধানগুলো বিস্তারিত আলোচনা করুন, এতটুকু যদি বলে তাহলে এটা প্যাটার্ন 1-এ চলে গেল। বুঝতে পারলেন? এটা ধরতে পারলেন? বিস্তারিত যখনই বলবে তখনই আবার 1 নম্বর প্যাটার্ন। জি জি। হ্যাঁ, মানে এই সেন্টেন্সটা যে আমি গ্রিন হাইলাইট করেছি, এই গ্রিন হাইলাইট করা সেন্টেন্সটা না দিয়ে যদি পরের অংশটুকুই যদি বলে দেয় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর অর্ডার 17-এ উল্লেখিত মোকদ্দমা মুলতবি বিষয়ক বিধানটি আলোচনা করুন, বিধান বিস্তারিত আলোচনা করুন যদি বলে, এই যে শেষে যে ব্যাখ্যা কথাটা বলেছে, ব্যাখ্যা না বলে যদি বিস্তারিত আলোচনা করুন বলেন, 17 আদেশ আলোচনা করুন বা 17 আদেশে মুলতবি বিষয়ক আদেশ আলোচনা করুন, তাহলেই প্যাটার্ন 1 হয়ে গেল। আর এখানে সেন্টেন্স তুলে দিয়ে এই সেন্টেন্সকে আপনাকে কি করতে হবে? এই সেন্টেন্সের অর্থ আপনাকে মতামত দিতে হবে যে এটা মন্তব্য সঠিক আছে কিনা, বা মন্তব্যের এই সেন্টেন্সটির পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরুন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আবার বলতে পারে যে আমরা আগে কবিতা বা গল্প হাই স্কুলে কলেজে নামকরণের সার্থকতা লিখুন, এরকম প্রশ্ন আসতো না? জি জি স্যার। স্যার। তো ওই টাইপের এই ব্যাখ্যাটা ওই টাইপের প্রশ্ন, যে একটা সেন্টেন্স দেবে সেটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্বপ্ন আপু জি বলেন। স্যার। বলছি যে এরকম প্রশ্ন কতগুলো করতে হবে আমাদের? এটা এখন তো বলতে পারবো না। আপনি মনে করেন যে দাওয়াত খেতে গেলেন,
দাওয়াত খেতে গেলেন, ঢুকেই আপনি জিজ্ঞাসা করছেন, মনে করেন বরের বাড়িতে গেছেন, বরকে যা জিজ্ঞাসা করছেন খাবার কখন দিবা, কি কি আইটেম দিবা, এটা বলা যায়? লজ্জা লাগবে না বলতে? কারণ এত প্রশ্ন, এগুলো দেখে তো এখনো মাথা ঘোরাচ্ছে আর কি। হ্যাঁ, মাথা বুঝতে ঘোরাবে। তো আপনি কেবল বিয়ের বাড়িতে প্রবেশ করলেন, প্রথমে যদি খাবারের খোঁজ খবর নেন, তাহলে মানুষ কি বলবে? এটা মন্তব্য খারাপ করবে না? নেতিবাচক কথা বলবে না? কামরুজ্জামান ভাই, বিয়ে বাড়িতে জি ঢুকে স্যার। আগে পরিস্থিতিটা তো এনজয় করতে হবে। যখন খেতে দিবে তখন খেতে বসতে হবে, সেটা ভিন্ন জিনিস। বিয়ে খেতেই তো গিয়েছি, খাবো তো, ঠিক আছে। তো আপনাদেরকে তো জানাবো তবে কি কি লিখতে হবে, কিন্তু আপনি তবে একটা বিষয় স্যার, বলেন। ওই প্রথমে 4 ঘন্টা সময় দেখে মনে করলাম যে এত সময়, এখন যা দেখছি তো স্যার 4 ঘন্টায় তো মনে হচ্ছে কুলাবে না স্যার। আমি হবে তিন তো না। আম- এখন আমি আমি 3 ঘন্টা 20 মিনিটে লিখেছি। আমার 40 মিনিট বেঁচেই গিয়েছিল, কারণ আমি আচ্ছা আচ্ছা। নিজেকে ওইভাবে রেডি করেছি এবং আমি ছোট ছোট করে লিখেছি। এবং আমার এবারও দেখা যাক, অনেক, আল্লাহ ভরসা। এবার আমার যে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট ছিল সাতক্ষীরার, ওই ভাই আমার ফাইনাল টাস্ক নোটটা পড়তে পড়তে পরীক্ষার হলে ঢুকতে ভুলে গেছে, যে 40 মিনিট পরে পরীক্ষার হলে ঢুকেছে। দিয়ে উনি সব আছে। 3 ঘন্টা লিখেছেন, লিখে পাশ করেছেন। কারণ ওনাকে রেডি করেছি আমি, বেস্ট স্টুডেন্ট তো এমনি বলছি না। 3 ঘন্টা লিখে পাশ করছে। আমাদের রাজশাহীরও একজন এরকম হয়েছে, যে উনি 1 নম্বর প্রশ্নের উত্তর লেখার পর ভুল হয়ে গেছে ওনার লেখা, উনি পুরোটা কেটে দিয়েছেন, সেখানে আপনার পুরো 40 মিনিট ওনার শেষ। সাংঘাতিক বিষয়। আমাকে এসে বলছে, স্যার আমার এই ঘটনা ঘটছে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর লিখে পরে দেখছি আমি ভুল করে ফেলেছি, পুরোটা কেটে দিয়েছি। কেটে দিয়ে আবার আমি লিখতে শুরু করছি। তার প্রথমে যদি 40 মিনিট লস হয়, তাহলে ওনার কি হলো? প্রায় জি প্রায় জি। ওনার 50 মিনিট লস গেছে। আবার আরেকটা ভাবতে হয়েছে, শুরু হয়েছে, ওনার প্যানিক হয়ে গেছে, পানি খেয়েছেন তারপর লিখছেন। 40 মিনিট ওনার লস হয়ে গেছে। 3 ঘন্টা 10 মিনিট লিখেছেন, তাও উনি পাশ করেছেন এক্সামসে। রিভিউয়ে না, মূল যে রেজাল্ট, 25 অক্টোবরে যে রেজাল্ট হয়েছে সেখানে পাশ করেছে আমার এই স্টুডেন্টগুলো। কারণ আমি ওনাদেরকে এভাবে রেডি করেছি। এবং আমি মুখস্থ করাই না, আমি কখনো মুখস্থ করাই না। এমসিকিউ ব্যাচে দেখছেন না, আমি কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, খুব ডিপে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেন আইনটা বুঝতে পারেন, প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসলে যেন উত্তর করতে পারেন। আপনার উত্তর করার দক্ষতা তৈরি করে দিচ্ছি, রিটেনে আরো বেশি দক্ষতা তৈরি করব। আপনি 1 নম্বরের যদি কমন না পান, 100 নম্বরের উত্তর করার জন্য দক্ষতা আপনার তৈরি হয়ে যাবে। এমসিকিউ এর জ্ঞান, রিটেনে উত্তর লিখার পদ্ধতি, মেথড আপনাকে শেখানো হবে। এবং আপনাকে এমন কিছু দক্ষতা শেখানো হবে, কিছু সিক্রেট বিষয়, যেগুলো আপনি যে বিপদে আপনি কাজে লাগাতে পারবেন। মানে কিছু সঞ্চয়, অনেকটা রিজার্ভে রাখার মতো, মোটরসাইকেলে তেল রিজার্ভে রাখা হয় না? জি স্যার জি জি। স্যার। যে যখন শেষ অস্ত্র, আর কোনো উপায় নাই, তখন কি করব, এগুলো শেখানো হয়। কিন্তু শেষে সেগুলো প্রথমে কখনো শেখানো হয় না, কারণ সেগুলো বিপদে পড়লে সেগুলো ব্যবহার করতে হয়। কারণ সেগুলো ব্যবহার করলে পাশের নিশ্চয়তা কম। বুঝতে পেরেছেন? কিন্তু যখন বিপদ হয়ে গেছে, ওই পদ্ধতিও আমরা অ্যাপ্লাই করব। তো লেগে থাকেন। আবারও বলছি, প্রথম দিকে আমি আলোচনা করলাম বিরতির আগে, যে পরিশ্রম না করে কিন্তু লিখিত পাশ করা যাবে না। করতে হবে আর কি। পড়তে হবে, না মানে পড়ে উপায় নাই। আপনি অ্যাডভোকেট হতে চাইলে পড়তে হবে, অ্যাডভোকেট লাইসেন্সের জন্য প্র্যাকটিস করতে হলেও আপনাকে পড়তে হবে। আপনি পড়া ছাড়া এই উকালতি পেশায় টিকে থাকতে পারবেন না। ভেবেছিলাম যে ল পাস করতে একটু বেঁচে গেলাম, আর করতে হবে না। যারা ল পাস করতে গিয়ে ওই সময় একটু পড়ে আসছেন, তাদের পরিশ্রমটা কম। কিন্তু যারা পরিশ্রম কম করেছেন, সেখানে এখন পরিশ্রম ডাবল হয়ে যাবে। তো যাই হোক, আবারও বলছি, কি দিব কি দিব না সেটা আমাকে দেখতে দেন, অপেক্ষা করেন কি দিব। আমার প্রতি যদি আস্থা থাকে, স্যার আর কি দিবেন আর কি অবশ্যই দিবেন। না, অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আপনি মেন্টর, আপনি দেখবেন, হান্ড্রেড। আমরা ধৈর্য ধরে তো চালিয়ে যাই। তো এগুলো আমাকে প্রশ্ন করে বিব্রত হওয়ার দরকার নেই, আমাকে বিব্রত করার দরকার নেই। কি দিব কি দিব না সেগুলো আমি দেখছি। আমার নোট এবং নোটের বাইরে আমি আরো কি দিব। ক্লাস টেস্ট নিব, মডেল টেস্ট নিব। মডেল টেস্ট আমার নোট থেকে মনে করেন 50% কমন থাকবে, 50% নতুন প্রশ্ন থাকবে। তার মানে নোটের বাইরেও আমার প্রশ্ন থাকবে, এবং ক্লাস টেস্টেও আমি কিন্তু আনকমন প্রশ্ন দিই। যেমন এখানে ইংলিশে প্রশ্ন দেওয়া আছে, এই ইংলিশটাকে আমি বাংলা করে দিয়ে এই প্রশ্নটা দিয়ে দিলাম। আপনি ধরতে পারছেন কিনা আমি দেখব। এখন দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট, এটা দিয়ে হুবহু এই প্রশ্নটা আমি দিলাম।
নোটের মধ্যে, এবং এটার উত্তরও আছে, কিন্তু আমি ক্লাস টেস্টে এটার বাংলা করে দিলাম। তখন আপনি ধরতে পারছেন কিনা সেটা দেখতে হবে। তার মানে আপনাকে ট্রান্সলেশনও ভালো বুঝতে হবে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। না হলে কিন্তু প্রশ্ন ধরতেই পারবেন না, উত্তর ভুল হয়ে যাবে আমার ওই স্টুডেন্টের মতন। আচ্ছা, এখন এরপরে, দ্য কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন টু এক্সটেন্ড টাইম হোয়ার দ্য পিটিশনার হ্যাজ বিন নেগলিজেন্ট অ্যান্ড ইনঅ্যাক্টিভ। এটা তামাদি আইন থেকে প্রশ্ন আসছে। দ্য লিমিটেশন অ্যাক্ট এর তামাদির সময় বৃদ্ধি সংক্রান্ত বিধান উল্লেখে বক্তব্যটি ব্যাখ্যা করুন। 2023 সালের প্রশ্ন, 10 নম্বরের জন্য আছে। এটা কিন্তু বেয়ার অ্যাক্টের 5 ধারাকে টার্গেট করে প্রশ্ন আসছে, কিন্তু 5 ধারাতে খুব বেশি তথ্য নাই। এমসিকিউ নোটে দেখবেন 5 ধারাতে বেশি তথ্য নাই, তাহলে এখানে আপনাকে কেস ল লিখতেই হবে। মানে বিগত সালের কেস ল কি, আদালতের রায়, হাইকোর্ট এবং আপিল বিভাগের রায়ের সংক্ষিপ্ত বর্ণনা আপনাকে লিখতে হবে। মামলার নম্বর, মানে মামলার কত সালের মামলা, কোন জায়গায় এটা আছে, ডিএলআর এ আছে না বিএলসিতে আছে, এটার পার্টিদের নাম কি, রহিম বনাম করিম, এরকম। কেস ল কি জিনিস যখন আমি আরো 2-3টা ক্লাস হলে বুঝতে পারবেন, যখন পড়াবো তখন। তার মানে এখানে তামাদি আইনের 5 ধারাকে টার্গেট করে প্রশ্ন করেছে, সময় বৃদ্ধি। তো 5 ধারাতে খুব বেশি তথ্য নাই, খুব অল্প তথ্য আছে, 10 নম্বরের জন্য সেটা এনাফ না। তাহলে কেস ল যদি আপনি না লিখেন, তাহলে এখানে 10-এর মধ্যে 2 পাবেন সর্বোচ্চ, খালি আইন শুধু জানলে। কেস ল জানলে আপনি আরো বেশি নম্বর পাবেন। তার মানে কিছু কিছু প্রশ্নে কেস ল মাস্ট দিতেই হবে। কোন প্রশ্ন কেস ল দিবেন, কোন প্রশ্নে কেস ল দেওয়াটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, সেগুলো আমি শেখাবো। তাহলে আপনি এমসিকিউ আইন জানবেন, কিন্তু রিটেনে হচ্ছে রাইটিং এর আর্ট আপনাকে শিখতে হবে। আর্ট অফ রাইটিং যদি না শিখতে পারেন, উপস্থাপনা কিভাবে করব সেটা যদি না শিখতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে না। একটা উদাহরণ দিই, মহিলারা ভালো বুঝবেন। মনে করেন যে বাড়িতে যদি কোনো গেস্ট আসে হঠাৎ, বাসায় নাস্তা দেওয়ার মতন, পরিবেশন করার মতন, মানে খুব আহামরি কিছু নাই। তো আপনি যেটাই আছে সেটা যদি একটু ভালোভাবে পরিপাটি করে পরিবেশন করেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, ইমপ্রেস হবে সে গেস্ট। ঠিক আছে, 1 কাপ চা আপনি যদি ওই রাস্তার ধারে খান 5 টাকা, এটা যদি একটু মাঝারি ধরনের রেস্টুরেন্টে খান, সেই চায়ের দাম নেবে 20 টাকা। 5 স্টার রেস্টুরেন্টে গেলেও 1 কাপ চা খেতে 5,000 টাকা লাগে। তা চায়ের মধ্যে কিন্তু এলিমেন্ট খুব বেশি যে যুক্ত থাকে তা না, কিন্তু ওই যে পরিবেশ এবং উপস্থাপনা। একটা কফি আপনি ওই জি। যে রাস্তায় বিক্রয় করে দিচ্ছে 10 টাকা বা 20 টাকা বা 15 টাকা, এই আপনার পেপার কাপে 1 কাপ কফি, ওই কফি আপনি সাধারণ রেস্টুরেন্টে খেতে যান, আপনার থেকে 100 টাকা নিবে। আপনি 3 স্টার রেস্টুরেন্টে খেতে যান, 200 টাকা নিবে বা তারও বেশি। মানে 1 কাপ কফি 5,000 টাকা পর্যন্ত বিল আসতে পারে। তাহলে পরিবেশনটা কেমন? হ্যাঁ, কফির টেস্টে পার্থক্য হয়, চায়ের টেস্টে খুব একটা পার্থক্য হয় না। তবে হ্যাঁ, চায়ের কিন্তু এখন আবার হাজারো ভ্যারাইটি, ওই মরিচ চা, তারপরে আদা চা, লেবু চা, কমলা চা, এই ধরনের অনেক কিন্তু বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি করে, ভ্যারাইটির কারণে দাম কম বেশি হতে পারে। কিন্তু জায়গার উপর ডিপেন্ড করে এবং পরিবেশনটা কেমন, আপনাকে কিসে করে পরিবেশন করছে। আবার আপনি একটা ক্যাপিচিনো চা কফি খাচ্ছেন, তো এক্সপ্রেসও খাচ্ছেন, তো সেটার উপরে কেমন আর্ট করেছে, তার উপরে কোনো সিলভার ফয়েল দিয়েছে কিনা, বা কোনো স্বর্ণের কোনো ফয়েল দিয়েছে কিনা, সেটার জন্য দাম আরো অনেক বেড়ে যাবে। তো এইটা কেন বলছি, আপনি কতটা ডেকোরেটিভ ওয়েতে আপনার লেখাটা উপস্থাপন করতে পারছেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং আপনি তত নম্বর বেশি পাবেন। এই কথাটা বোঝা গেল? জি স্যার। আপনার বাড়িতে বন্ধু বা বান্ধবী আসছে, ওই চা বিস্কিটই দেন, কিন্তু একটু সুন্দর করে দেন। একটা ট্রে, একটা ট্রেতে বিস্কিট, চানাচুর, এটা আলাদা আলাদা করে মানে বাড়ির সবচেয়ে সুন্দর দেখতে বাটিগুলোতে দেন। তারপরে চাটা সবচেয়ে সুন্দর কাপে করে দেন। তাই তো করবেন নাকি? আমি যদি বেড়াতে জি যাই আপনার জি বাসায় স্যার। কি করবেন? হঠাৎ বেড়াতে গেলাম না বলে, তো যা আছে সবচেয়ে সুন্দর পাত্রে দেওয়ার চেষ্টা করবেন কিনা? জি স্যার, এক কথায় অবশ্যই যথাসাধ্য অবশ্যই স্যার, স্যার। যথাসাধ্য। যথাসাধ্য। তো স্যার এই যদি তো এটা এটা আপনার অ্যাবিলিটি তো তৈরি হতে হবে পরীক্ষার খাতায় সুন্দর করার জন্য, এবং যথেষ্ট টাইমও থাকতে হবে। এই 4 ঘন্টা কিন্তু
মানে চোখের পলকে চলে যাবে আপনি যদি কাজটা ভালোভাবে না পারেন। ভাই এক কাপ চা তৈরি করতে একটা মানুষের লাগবে 5 মিনিট, কোনো মানুষের আবার 20 মিনিটও হবে না। তাহলে যার চাটা তৈরি করে করে অভ্যাস আছে তার কিন্তু সময় কম লাগবে, লাগবে কিনা? জি স্যার। জি। তাহলে তার আপনাকে প্র্যাকটিস আছে। বারবার পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি এই কারণে এটা বোঝাচ্ছি, প্র্যাকটিস করলে আপনি সময়টা বাঁচাতে পারবেন, আর প্র্যাকটিস না করলে পারবেন না। আপনি পড়ছেন পড়ছেন, হ্যাঁ আমি সবই জানি, এইভাবে লিখতে হবে, মুখস্থ প্রশ্ন ধরলে আপনি মুখে একেবারে 5 মিনিটে সব বলে দিতে পারছেন প্রশ্ন উত্তর, তো লিখতে দিলে পারছেন না, বানান ভুল হচ্ছে, তারপরে লিখা বাঁকা হচ্ছে, অনেকদিন লিখেননি অনেকেই। জি স্যার। আচ্ছা, সেটাই বলতে চাচ্ছিলাম স্যার, মানে একটা টেনশন ছিল যে অনেক দিনের যে গ্যাপ না লেখার, তাইলে হাতের যে স্লো মোশন হ্যাঁ, সেটাও ঠিক হয়ে যাবে তাই না স্যার, এই সবই ঠিক হয়ে যাবে, আমি তো পরীক্ষা ক্লাস দিতে দিতে? টেস্ট নিব, ক্লাস টেস্ট তো নিবই সপ্তাহে একটা করে। আচ্ছা, আরো একটি জি প্রশ্ন। স্যার। ইন ডুইং প্রফেশনাল ডিউটি অ্যান অ্যাডভোকেট মাস্ট বি দ্য ভয়েস অফ হিজ কনসাইন্স অ্যান্ড নট দ্যাট অফ হিজ ক্লায়েন্ট। এটা হচ্ছে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট অনুসারে নীতিটি ব্যাখ্যা করুন। 2023 সালের প্রশ্ন, 7 নম্বর। 10-এর 7 নম্বর এখানে ছিল, আর 3 নম্বর হয়তো একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়েছিল। বুঝতে পারছেন? তাহলে এটাও কিন্তু ব্যাখ্যা করতে বলছে। তাহলে ব্যাখ্যামূলক প্রশ্নে কিন্তু ইংলিশে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখানে কিন্তু একটা বিপদ। তার মানে এটার অর্থ আপনি যদি না জানেন, তাহলে আপনি যদি বাংলায় উত্তর করতে চান, আপনি কি বাংলায় উত্তর করতে পারবেন এটার অর্থ যদি না জানেন এটা কি বলছে? জি, আমি তো প্রশ্ন বুঝতে পারবো না স্যার। বুঝতে পারবো না। অনেক সময় আপনি জানা জিনিস বাংলায় আসলে লিখতে পারতেন, ইংলিশে এসেছে বলে লিখতে পারবেন না। ব্যাপারটা এরকম। প্যাটার্ন 3, শব্দ। মুসাবিদা বা ড্রাফটিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। লিখিত পরীক্ষা অনেকে বাতিল চান, তো তাদেরকে আমি বলবো, ভাই লিখিত পরীক্ষা বাতিল চাইলে আপনি মুসাবিদা প্র্যাকটিস করবেন কিভাবে? আপনি তো নিয়মিত কোর্টে যান না, 90% স্টুডেন্ট নিয়মিত কোর্টে যায় না। তো নিয়মিত যারা কোর্টে যান না তারা তো ড্রাফটিং লিখতে পারবেন না। লাইসেন্স পাওয়ার পর কোর্টে গেলে বকাবকি খাবেন। কার? সিনিয়রের। আর সিনিয়রের সাপোর্ট ছাড়া আপনি কোর্টে কাজই করতে পারবেন না তখন, কারণ কিছুই না জেনে যাচ্ছেন আপনি। এই কারণে আমার আমার যেটা লজিক, প্রয়োজনে এমসিকিউ পরীক্ষা বাতিলের জন্য আন্দোলন করতে পারেন। এমসিকিউ বাতিল হতে পারে কিন্তু লিখিত বাতিল হবে না, এটা আমার লজিক। কি কারণে? কি কারণে? নয়েজ হচ্ছে, কারো বাচ্চা আছে বা ঘুমিয়ে গেছেন কেউ? তো এক তো আচ্ছা, তো মুসাবিদা আপনি যদি প্র্যাকটিস না করেন, এই লিখিত পরীক্ষায় মুসাবিদাটা বেশি আসছে কেন, আপনি কোর্টে যান কিনা সেটা দেখার জন্য। ভাইভাতেও কিন্তু বেশি প্রশ্ন আসে এই, আপনি কোর্টে যান কিনা এই রিলেটেড, প্র্যাকটিক্যাল রিলেটেড। এবং এমসিকিউ এখন অনেক সিচুয়েশনাল এবং প্রবলেমেটিক প্রশ্ন আসছে, আপনি কোর্টে যান কিনা এটা বোঝার জন্য। কিছু প্র্যাকটিক্যাল টার্ম নিয়ে প্রশ্ন আসছে, কোর্টে যান কিনা এটা বোঝার জন্য। তার মানে আপনি কোর্টে যান কিনা এটা বোঝার জন্য। তো যারা কোর্টে যায় তাদের সমস্যা হবে না, কারণ কোর্টে গেলে ড্রাফটিংয়ের আপনি এমনি 50% জানেন, হাজিরা লিখা জানেন, পিটিশন লিখা জানেন বিভিন্ন। এই প্যাটার্নের প্রশ্নে কোনো পরিস্থিতি দিয়ে আইনগত পদক্ষেপ হিসাবে দেওয়ানি মোকদ্দমার আর্জি, লিখিত জবাব, আপিল মেমো, বিবিধ মোকদ্দমা বা মিসকেস, বা যে কোনো দরখাস্ত বা পিটিশন, লিখিত যুক্তিমালা বা আর্গুমেন্ট, এবং ফৌজদারি মামলার ফাইলিং যেমন এজাহার, সাধারণ ডায়েরি, অভিযোগ, নালিশি মামলা বা সিআর মামলা, পিটিশন মামলা, বিবিধ মামলা বা মিসকেস, যে কোনো দরখাস্ত বা পিটিশন, লিখিত যুক্তিমালা বা আর্গুমেন্ট যেটা ক্রিমিনাল আর্গুমেন্ট ইত্যাদি মুসবিদা করতে বলা হয়ে থাকে বা হবে। তো এগুলো যদি আপনি আদালতে দেখে থাকেন আপনার জন্য সহজ। আমি দেখেছিলাম, তাই ড্রাফটিং আসলে আমার খুব আনন্দ লাগতো। আমারও পরীক্ষার ড্রাফটিং ছিল, আমি প্রথমে ড্রাফটিংই লিখেছিলাম, 1 নম্বর প্রশ্নে আমি ড্রাফটিং লিখেছিলাম। এই প্যাটার্ন এর প্রশ্নের উত্তর করার জন্য আইনের পাশাপাশি আদালতে প্র্যাকটিসলব্ধ জ্ঞানের ওপরও ভালো দখল থাকতে হবে। তো আমার নোটের প্রথমেই কি লেখা আছে? প্র্যাকটিসলব্ধ জ্ঞান আছে। আমি তো নিয়মিত আদালতে যাই, প্র্যাকটিস করি, তো এই জ্ঞানটা আপনাদেরকে আমি মুসাবিদায় ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি। 10 নম্বরের জন্য ঘটনা বহুল তথ্যসহ একটি বড় পরিসরে আর্জি বা নালিশি মামলা মুসাবিদা উত্তর করার জন্য যথেষ্ট পরিমাণে লিখতে হবে। তবে 5 নম্বরের জন্য অল্প পরিসরে লিখার জন্য দরখাস্তের শুধু হেতুবাদ, লিখিত জবাব, যুক্তিমালা ইত্যাদি মুসাবিদা আসতে পারে। তার মানে 10 নম্বরের জন্য যদি দেয় মুসাবিদা বা ড্রাফটিং, তাহলে আপনাকে আরজি লিখতে বলতে পারে, আপিল লিখতে বলতে পারে, বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে নালিশি মামলা লিখতে বলতে পারে। কিন্তু এর কম 6 বা 5
এর জন্য বা 7-এর জন্য যদি আসে তাহলে পিটিশন লিখতে বলবে। এই প্যাটার্নের প্রশ্নের জন্য সাধারণত সর্বোচ্চ 10 নম্বর, তবে 5 থেকে 10 নম্বরও থাকতে পারে। যদি নম্বর বেশি থাকে বেশি লিখবেন, নম্বর কম থাকলে কম লিখবেন, অর্থাৎ যেমন অবস্থা তেমন ব্যবস্থা। প্যাটার্ন 4, ভালো। ঘটনা বা সমস্যামূলক প্রশ্ন। এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নের প্রশ্নে কোনো ঘটনা, সমস্যা বা পরিস্থিতি তুলে দিয়ে তার আইনগত ব্যাখ্যা সহ সিদ্ধান্ত জিজ্ঞাসা করা হয়। এই প্যাটার্ন এর প্রশ্নের উত্তর করার জন্য মূল আইনের বিধান সম্পর্কে গভীরভাবে জ্ঞান থাকতে হবে। যেমন দ্য পেনাল কোড 1860 এর প্রশ্ন আসলে কোনো কার্য বা কার্যবিরতি কোনো অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। উক্ত ঘটনায় অপরাধীকে কোন ধারায় অভিযুক্ত করা যাবে, কোন অপরাধের নির্ধারিত দণ্ড কি হতে পারে অর্থাৎ সাজা ইত্যাদি। তার মানে পেনাল কোড থেকে যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে, মনে করেন একটা ঘটনা দিয়ে দিল যেগুলো আমরা উদাহরণের মধ্যে পেয়েছি, পেনাল কোডের উদাহরণগুলো ভালো করে পড়লে পেনাল কোড থেকে যে কোনো প্রবলেমেটিক প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন। তো একটা ঘটনা বলে দিল যে এক্স ওয়াইকে এই কাজ করলো, এটা কি হলো? তো এটা খুন হলো না নরহত্যা হলো, তারপরে সাজা কত হবে, এ ধরনের প্রশ্ন করবে। তাহলে আপনি বললেন এত ধারায় এটা খুন, সাজা এত, উত্তর হয়ে গেল 5-এ 5। তো এটা বলার জন্য আপনাকে তো আইনটা জানতে হবে, কারণ আইন তো আর বানিয়ে জি লেখা জি যায় না। আপনার জি ধারাটাও জানতে হবে, কত ধারায় সাজা সেটাও জানতে হবে। তো এটা আপনি মুখস্থ মানে ভালোভাবে বুঝতে হবে, যেমন তেমন ধারাগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে উত্তর করতে পারবেন না। 5 নম্বরের জন্য অল্প পরিসরে লেখার জন্য ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, দণ্ড ইত্যাদি লিখতে হবে। অর্থাৎ প্রবলেমটিক প্রশ্নের যে বেসিক পয়েন্ট সেগুলো 1 নম্বরে ঘটনা, 2 নম্বরে বিচার্য বিষয়, 3 নম্বরে প্রাসঙ্গিক আইন, 4 নম্বরে সিদ্ধান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে দণ্ড, মানে 5টি পয়েন্ট থাকবে। আর অন্যান্য আইনে দণ্ড থাকবে না, 4টি পয়েন্ট থাকবে। তো আমার নোটে যা বেস্ট যে মেথড সেটা ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত। এই 4টা যদি পয়েন্ট আপনি লিখতে পারেন 5-এ 5 আমি দিব। এবং বার কাউন্সিলও আশা করি এভাবেই নম্বর দিয়ে থাকে, আমার যতটুকু অভিজ্ঞতা। এই প্যাটার্নের প্রশ্নের জন্য সাধারণত 5 নম্বর বরাদ্দ থাকে, তবে 2 থেকে 5 নম্বর পর্যন্ত যে কোনো নম্বর বরাদ্দ থাকতে পারে, মানে মিনিমাম 2 ম্যাক্সিমাম 5। এখানেও যেমন অবস্থা তেমন ব্যবস্থা, অল্প হলে, যেমন আমি বলি, আমি একটা প্রশ্ন পেয়েছিলাম সাক্ষ্য আইন থেকে। বলা হচ্ছে যে কোনো মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হয়, এটা প্রশ্ন এসেছিল। তো আমি লিখেছিলাম দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 134 ধারা অনুসারে কোনো মামলা প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হয় না, তবে প্রয়োজনে একজন বা অধিক অনেক সাক্ষীরও দরকার হতে পারে। এতটুকুই লিখেছিলাম। 3 নম্বরের জন্য প্রশ্ন এসেছিল। এর থেকে আর কি বেশি লিখবো বলেন? এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করা প্যাটার্ন 4 এর যে প্রশ্ন, এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করা সবচেয়ে কিন্তু কঠিন। হ্যাঁ, এটাতে নম্বর পাওয়া যেমন সবচেয়ে বেশি পাওয়া যায়, 5-এ 5ও পাওয়া যায়, তেমনি এটার কিন্তু উত্তর করা সবচেয়ে কঠিন। তবে প্রশ্ন বুঝতে পারলে ও সঠিকভাবে উত্তর করতে পারলে 5 নম্বরের মধ্যে 5 পাওয়াও সম্ভব। এটা কিন্তু সবচাইতে পাশের কারণ হয় এ নম্বরের প্রশ্নগুলো। আপনার 5 নম্বরের জন্য 5 মিনিট সময়ও লাগে না, অর্থাৎ লিখবেন কম, নম্বর বেশি। তাহলে প্রবলেমেটিক প্রশ্ন যত বেশি আসবে এবং আপনার যদি কমন আসে আপনার পাশের সম্ভাবনা তত বেড়ে গেল। তাহলে প্রবলেমেটিক প্রশ্ন অনেকে ভয় পায়, কারণ শব্দের মধ্যেই কিন্তু কি আছে, ভয় আছে। প্রবলেমেটিক প্রশ্ন, প্রবলেম আছে, এই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। এখন ইদানিং সবচেয়ে বেশি প্রবলেমেটিক প্রশ্ন দেওয়ার কারণটা কি? কারণ মক্কেলরা আপনার কাছে আসবে ভাই প্রবলেম নিয়ে, আপনার কাছে এসে বলবে স্যার এই হয়েছে আমার, ওই হয়েছে, আপনাকে প্রবলেম শোনাবে, তাদেরকে শুনবেন আপনি মক্কেলদেরকে, শোনার পরে সমাধান দিবেন। এবং সমাধান শুনে তিনি মামলা করতে চাইলে করবেন, মামলা করার যদি প্রয়োজন থাকে বলবেন, প্রয়োজন না থাকলে মামলা ছাড়াই কোনো বিকল্প পরামর্শ দিয়ে দিবেন। এটা তার মানে আপনাকে মামলা শুধু প্র্যাকটিস করতে হবে তা না, অনেক পরামর্শ দিতে হয়। আপনি যখন আইন পড়তে শুরু করেছেন, যখন প্রচার হতে শুরু করেছে যে আপনি আইন পড়ছেন,
তখন থেকে অনেকে কিন্তু আপনার কাছ থেকে আইন জানতে চায়। আর অ্যাডভোকেট হওয়ার পরে যখন কেউ বুঝতে পারবে আপনি টাই পরে বাইরে বের হচ্ছেন অ্যাডভোকেটের মতন গেট আপ নিয়ে, তখন রাস্তা ঘাটে গাড়িতে ঘোড়াতে সব জায়গায় মানুষ আপনাকে প্রশ্ন করবে, তাদের প্রবলেম বলবে এবং সলিউশন চাইবে। কত রাস্তাঘাটে রিক্সা রিক্সা যখনই মানুষ বুঝতে পারে আমি অ্যাডভোকেট, সঙ্গে সঙ্গে পরামর্শ নিয়ে নেয়। তো এই ধরনের ফ্রি পরামর্শ আপনাকে অনেক দিতে হবে। ডাক্তার এবং অ্যাডভোকেট আমরা 24 ঘন্টা ডিউটি পালন করি। আর রাত্রে ভোরবেলাও ফোন আসে অনেক সময়, কারণ মানুষ বিপদে পড়েছে, ভোরবেলাও ফোন দেয়, দিয়ে পরামর্শ নেয়। তো এগুলো অভ্যস্ত হয়ে যাবেন। তাহলে প্রবলেম মানুষ আপনাকে বলবে, সেটার সলিউশন দিতে হবে। তেমনই প্রবলেমেটিক প্রশ্ন আসলে এটার সমাধান কি হবে, আপনাকে উত্তর লিখতে হবে। সমস্যামূলক প্রশ্নের উত্তর করার জন্য ভাবতে হবে বেশি, লিখতে হবে কম। এ কথার অর্থ কি, কে বলতে পারবেন? আমি বলছি যে প্রবলেমেটিক প্রশ্নর উত্তর করার জন্য আপনাকে ভাবতে হবে বেশি, পরীক্ষার হলে ভাবতে হবে বেশি, পরীক্ষার হলে লিখতে হবে কম। এর অর্থ কি এবং কেন এই কথা বলছি এটা ব্যাখ্যা করেন। স্যার, বলেন। মানে প্রশ্নটা প্রশ্নটা অনেক ভালো করে পড়ে নিতে হবে আগে, দিয়ে ওই যে প্রবলেমেটিক প্রশ্ন যেহেতু, সেহেতু প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে আমি প্রশ্নটা সঠিক ধরতে পারলাম কিনা, সেই অনুযায়ী লিখতে হবে স্যার। এটাই হ্যাঁ, তো, এছাড়া আর এখন। এটাই। তাহলে কথাটা লেখা সঠিক আছে না? জি স্যার। আমার গল্পে গল্পে যেমন পড়াচ্ছে, নোটের প্রথম অংশ কিন্তু গল্প গল্প দিয়ে শুরু হয়েছে। আমি প্রথমে যদি কঠিন কঠিন জিনিস দিয়ে দিই আপনার কিন্তু নোটটা বোরিং হয়ে যাবে। তো এইভাবেই প্রথম দিকে কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস দেওয়া হয়েছে, গল্প করা হয়েছে, যেগুলো আপনার নোটটার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, মনে হবে আর সামথিং। একটা ইন্টার আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি স্যার, বেশ ট্যাগলাইন মতোই, অর্থাৎ যেমন অবস্থা তেমন ব্যবস্থা, এটা বেশ মজার। না, এগুলো আপনার নোটের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য, যে সামথিং ওয়েটিং, মানে সামথিং ইন্টারেস্টিং ওয়েটিং ফর ইউ। হ্যাঁ, আরো ইন্টারেস্টিং অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। তো এই কারণেই নোটটিকে সহজ করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো এইটা আমার ফাইনাল টাচ নোটের অংশ, সেটা আমি মূল নোটে ইনক্লুড করে দিয়েছি এবং দুইটার কম্বিনেশনে বলেছি আমি নোটটা তৈরি করব। তাহলে প্রথমে যদি এগুলো আপনারা জানতে পারেন, তাহলে কতটা কঠিন, যেমন নদীতে যেমন পানির অবস্থান সে অনুসারে আপনাকে নদী পার হতে হবে। কম পানি হলে আপনি এমনি পার হয়ে যাবেন, বেশি পানি হলে আপনার নৌকা লাগবে বা আরো অন্য কিছু লাগতে পারে। বিকল্প ব্রিজ থাকলে ব্রিজ দিয়ে যেতে হবে। তো যেমন অবস্থা তেমন ব্যবস্থা, এটা তো আপনার নিজের অ্যাবিলিটি কতটুকু, আপনার আইন সম্পর্কে ঘাটতি কতটুকু, আপনার হ্যান্ড রাইটিং আপনি লিখছেন কিনা। আপনি কোর্টে গেলে তো নিয়মিত লিখতে হয়, যারা কোর্টে যান না নিয়মিত লিখতে হয় না। অনেকেই বাংলা লিখতে হয় অন্য পেশাতে থাকলেও, অনেকে শিক্ষক আছেন লিখতে হয়, অনেকেই কিছুই লিখেন না। আমার সবচেয়ে সমস্যা হয়েছিল, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজিতে পড়েছিলাম, ওই সময়ও আমি ইংরেজিতে লিখতাম, মানে ইংলিশ মিডিয়াম। এবং যখন আমি এলএলবি অনার্স করেছি 4 বছর, এই 4 বছরও আমি ইংলিশ মিডিয়াম। তার মানে আমি বাংলা লিখিনি অনেক দিন, ইংলিশে লিখেছি। কিন্তু আমি এক বড় ভাইয়ার সাথে পরামর্শ করলাম, তিনি আমার আগের বার অ্যাডভোকেট হয়েছেন। ওনাকে বললাম আমি ইংলিশে লিখতে চাচ্ছি, বার কাউন্সিলের লিখিত পরীক্ষা, আপনার পরামর্শ কি? তখন উনি আমাকে বলল, তুমি বাংলায় লিখো ভাই, ইংলিশে লিখে রিস্ক নেওয়ার দরকার নেই। তুমি কি বাংলা একেবারেই লিখতে পারো না, বোঝো কম? তো বললাম তা না, তবে যেহেতু প্রায় 8 বছর ইংরেজিতে লিখেছি, দুইটা অনার্স, তো এখন বাংলা হঠাৎ লিখতে গেলে তো হ্যান্ড রাইটিং আমার স্লো হয়ে গেছে। আর কোর্টে যাচ্ছি, কোর্টেও আমার লিখতে সমস্যা হচ্ছে, সিনিয়র যখন লিখতে দিচ্ছে, ইংলিশে লিখলে আমার সমস্যা হবে না, কিন্তু বাংলা লিখতে আমার সমস্যা, বানান ভুল হবে, তারপরে লেখা স্লো হয়ে যাবে, লেখা পরিষ্কার হবে না চর্চা না মানে করলে। একটা তো জড়তা, হ্যাঁ, একটা জড়তা জড়তা আছে, চলে আসছে। চর্চা করতে হবে। মানে ইন্টারমিডিয়েটের পরে আমি বাংলা লেখা বন্ধ আমার, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো আশা করি আমার স্টুডেন্টদের জড়তা আমি কাটিয়ে দেব। পরীক্ষা দিতে হবে নিয়মিত, শুধু ক্লাস করলে হবে না। আর শুধু আপনারা লাইভ ক্লাস করবেন না, রেকর্ডিং ভিডিওর জন্য অপেক্ষা করবেন। দেখবেন আমি কি করছি, এখন থেকে রেকর্ডিং ভিডিও শেষের দিকে দিচ্ছি। এমসিকিউ ভিডিও আমি একটু পরে দিলাম না, এখনো কিছু জি জি। ভিডিও দেওয়া বাকি আছে। আসলে এটা হয়ে যায় কি, অসুস্থ ছিলাম আমি, তো এডিট করতে পারিনি। আজকের দিনে এডিট করেছি, করে 4টা ভিডিও দিয়েছি, রাত্রে আবার এডিট করব, কালকে দিনে এডিট করব, করে বাকিগুলো দিব।
কারণ শনিবারে তো আমাকে পরীক্ষা নিতে হবে, সব ভিডিওগুলো তো দিতে হবে, তাই না? এমসিকিউ এর কথা বলছি। জি তো জি স্যার। যারা লাইভ ক্লাসে ছিল তারা তো ক্লাসে পড়াটা হয়ে গেছে অনেকটা, ভিডিওটা দেখলে তাদের রিভিশন হবে, তাছাড়া তো নোট হাতে আছেই। প্যাটার্ন 5, পার্থক্যমূলক প্রশ্ন। পার্থক্য কি জিনিস আমরা ছোটবেলা থেকে জানি। এই প্যাটার্নের প্রশ্নে দুইটি বা তিনটি টপিকের মধ্যে পার্থক্য লিখতে আসে। দুইটি টপিকের মধ্যে যদি পার্থক্য লিখতে আসে তাহলে ভালো, যেমন চুরি ও ডাকাতির মধ্যে পার্থক্য লিখুন, সহজ। কিন্তু যদি বলে চুরি, দস্যুতা এবং ডাকাতির মধ্যে প্রশ্ন লিখুন, মানে তিনটা টপিক তুলে দিয়ে বললো পার্থক্য লিখুন, এটাও আসতে পারে। এটা জানলেও এটা উপস্থাপন কিভাবে করব এটা ভাবতেই আপনার কয়েক মিনিট চলে যাবে। কিন্তু আমার নোটে জি এটাও জি শেখানো হয়েছে। এটা কিন্তু একটা রেয়ার কেস, কিন্তু আসতে পারে। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য মূল আইনের বিধান সম্পর্কে গভীরভাবে জ্ঞান থাকতে হবে। সিলেবাসভুক্ত 7টি আইনের বিভিন্ন টপিকের বিষয়ে কনসেপ্ট পরিষ্কার থাকতে হবে, যেটা আমি করাচ্ছি আপনাদেরকে। অলরেডি পেনাল কোড কমপ্লিট হয়ে গেছে এমসিকিউ ব্যাচের। এমসিকিউ ব্যাচে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়, ডিপ নলেজ থাকে প্রভিশন সম্পর্কে। প্রভিশন কি? কোনো সেকশনের যে বিধান বা আইন, এটাকে প্রভিশন বলা হয়। প্রভিশনের বাংলা হচ্ছে বিধান। তো কোনো সেকশনের প্রভিশন সম্পর্কে যদি ডিপ নলেজ থাকে আপনার, এমসিকিউ নোট থেকে, এমসিকিউ ক্লাস থেকে, তাহলে আপনি রিটেনে খুব সহজেই প্রস্তুতিটা আপনার হয়ে যাবে। এমসিকিউ যদি প্রপার প্রস্তুতি হয়, প্রপার প্রিপারেশন হয়, তাহলে আপনি রিটেনের জন্য 80% এগিয়ে আছেন। তার মানে 20% জাস্ট কিভাবে লিখবেন, পরিবেশন করবেন কিভাবে, মানে বাসাতে খাবার আছে, জাস্ট সেটা আপনাকে পরিবেশন করতে হবে। রিটেন পরীক্ষার প্রস্তুতি মানে পরিবেশন শেখানো হয়, অন্য কিছুই না। আইন আপনাকে এমসিকিউ বেসেও শিখিয়ে আসতে হবে। বিভিন্ন টপিকের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনুসন্ধান করতে হবে। সাদৃশ্য মানে মিল, বৈসাদৃশ্য মানে অমিল। তো আপনি যদি সাদৃশ্য না জানেন, বৈসাদৃশ্য বা অমিল লিখতে পারবেন না তো। অমিল মানে তো পার্থক্য, বুঝতে পারলেন ভাই? জি 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 স্যার। এই প্যাটার্নের প্রশ্নের জন্য সাধারণত সর্বোচ্চ 5 নম্বর বরাদ্দ থাকে, 5-এর বেশি সাধারণত থাকে না। তবে 2.5 থেকে সর্বোচ্চ 8 নম্বর পর্যন্ত যে কোনো নম্বর বরাদ্দ থাকতে পারে, মানে 5-এর বেশি থাকা মানে বোনাস, একটু বেশি লিখতে হবে পয়েন্ট। এক্ষেত্রে প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর অনুযায়ী প্রশ্নের পরিধি কম বা বেশি করতে হবে, অর্থাৎ যেমন অবস্থা তেমন ব্যবস্থা আপনাকে এখানেও করতে হবে। মানে কতটুকু লিখব, এই প্রশ্নের উত্তরের জন্য আমি লিখেছি যেমন অবস্থা তেমন ব্যবস্থা। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করা সবচেয়ে সহজ, পার্থক্য লেখা কিন্তু সবচেয়ে সহজ। কথাটা কি সঠিক বললাম? জি স্যার। প্রশ্ন বুঝতে পারলেও সঠিকভাবে উত্তর করতে পারলে 5 নম্বরের মধ্যে কিন্তু এখানেও পাস পাওয়া সম্ভব। 5 নম্বরের জন্য আপনাকে 7টা অন্তত পয়েন্ট লিখতে হবে, একটু পয়েন্ট বেশি লিখতে হবে। 5 নম্বর 5টা পয়েন্ট লিখলাম এটা করলে হবে না, অন্তত 2-1টা পয়েন্ট বাড়িয়ে লিখতে হবে। পার্থক্যমূলক প্রশ্নের উত্তর করার জন্য ভাবতে হবে কম, লিখতে হবে বেশি, সরি লিখতে হবে কম। তাহলে পার্থক্যমূলক প্রশ্নের উত্তর করার জন্য বেশি ভাবা লাগে না, ভাবতেও হবে কম, লিখতেও হবে কম। তার মানে মানে যতটুকু ততটুকুই। হুম, বেশি ভাবা লাগে না তো, আপনি তো জানেন এটা তো প্রবলেমেটিক প্রশ্ন না। দুইটা টপিক, জি আপনি জি জি। চুরি কি যদি জানেন, চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য, তাহলে চুরি আর বলপূর্বক আদায় আপনি তো জানেন ভালোভাবে, এমসিকিউ তেও জানেন, আবার এখানেও আমি শেখাবো। তাহলে সেটা সেটা লিখতে তো আপনার সমস্যা হবে না। জি স্যার। আবার যদি বলে যে খুন এবং নরহত্যার মধ্যে পার্থক্য লিখুন, আপনি তো জানেন যে 4টি উপাদান এবং 5টি পার্থক্য আছে, এগুলো লিখে দিলেই তো হয়ে গেল। সেগুলো এমসিকিউ এর নলেজটা রিটেনে কনভার্ট করা হবে, রিটেনে তো আমি উত্তর আছেই নোটের মধ্যে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এখন আপনাকে জাস্ট কি হবে মানে অনেকটা কোর্স আউটলাইন আপনাকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, রেসিপিটা বোঝানোর চেষ্টা করছি। এখন মানে এই রেসিপি অনুসারে রান্না করাটা পরে শেখাবো। মানে বুঝতে জি জি পেরেছেন? জি। মানে কি কি আইটেম জি আমাদের স্যার। রান্না করতে হবে সেটা শেখাচ্ছি, এবং রান্না করা প্র্যাকটিক্যালি পরে শেখাবো। তাহলে কি কি রাঁধতে হবে, আপনার সিলেবাসে কি আছে, যেমন 7টা আইন, এই 7টা আইনের রিটেনে 6 ধরনের প্রশ্ন আসে। এটা যখন আপনি বুঝে যাবেন, তখন আপনার খেলা সম্পর্কে ধারণা তৈরি হবে যে খেলাটা কতটা কঠিন হতে চলেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। প্যাটার্ন 6, আর সংক্ষিপ্ত আর বা আর হচ্ছে টিকামূলক কিছু প্রশ্ন। ধারণা, ওই পার্থক্যমূলক কিছু ধারণা স্যার এমসিকিউ আপনার এই এমসিকিউ নোটে দেওয়া আছে স্যার, যেমন ওই যে 34 ধারার 149 ধারার ভিতরে একটা টেবিল করে দেওয়া, হ্যাঁ, দুই হ্যাঁ, ধারার পার্থক্য দেওয়া। আমার ফাইনাল টাচ নোটে আরো পার্থক্য পাবেন ওই ধরনের।
তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। এই প্যাটার্নে কোনো টপিকের ওপর ছোট ছোট প্রশ্ন আসে, টিকা বা সংক্ষিপ্ত প্রশ্ন, বলছে চুরি কাকে বলে, বা টিকা লিখুন চুরি, এগুলো ছোট 2 বা 2.5 নম্বরের প্রশ্ন আসে। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য মূল আইনের বিধান সম্পর্কে গভীরভাবে জ্ঞান থাকতে হবে। সিলেবাসভুক্ত 7টি আইনের বিভিন্ন টপিকের বিষয়ে কনসেপ্ট পরিষ্কার থাকতে হবে। ভাই, পেনাল কোড থেকে আমি মনে হয় 40টার মতন টপিক পড়াবো শুধুমাত্র এই টিকা, মানে পেনাল কোড থেকে টিকা যদি আসে আপনার মিস হবে না, যত ধরনের আসার সবগুলোই আমি পড়াবো। যেমন প্রথমে আমি যদি বলি যে জজ, জজের সংজ্ঞা আছে না, জি। তারপরে 34 ধারায় কমন ইন্টেনশন, অভিন্ন অভিপ্রায়। জি। হ্যাঁ, অভিন্ন অভিপ্রায়, তারপরে চলে আসেন 52 ধারায় সাধারণ, 52 ধারায় আছে কি সরল বিশ্বাস, জি, তারপরে গুড ফেইথ। হ্যাঁ, তারপরে চলে যান আপনার 53 ধারায়, 53 ধারায় কি আছে, সাজার বিধানগুলো আছে। সাজা, জি স্যার, হ্যাঁ, পানিশমেন্ট। তারপরে চলে যান আপনার সাধারণ ব্যতিক্রম কাকে বলে, ছোট করে আসতে পারে, টিকা লিখুন, তাহলে 2-1টা ব্যতিক্রম লিখে দিলেই হয়ে যাবে। তারপরে অ্যাবেটমেন্ট 107 ধারা, অ্যাবেটর 108 ধারা, তারপরে চলে যান 124-এর ষড়যন্ত্র, তারপরে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, এগুলো। হ্যাঁ, এই যে টপিকগুলো সিরিয়ালে যেগুলো আমরা পড়ি, তারপরে আপনাকে যতগুলো কি আছে অপরাধ আছে সবগুলোই টপিকে আপনাকে পড়ানো হবে। পাশাপাশি আদালতে প্র্যাকটিসলব্ধ জ্ঞানের উপরও ভালো দক্ষতা থাকতে হবে, কারণ কিছু কিছু আইন আছে প্র্যাকটিক্যাল প্রশ্নও চলে আসতে পারে। যেমন নারাজি দরখাস্ত কাকে বলে, নারাজি কাকে বলে, ভাই আইনের কোথাও নারাজি শব্দটা নাই, তাহলে নারাজিটা কি, এটা প্র্যাকটিক্যাল নলেজ, এটা আদালতের একটা প্র্যাকটিস। ফৌজদারি কার্যবিধিতে কোথাও নারাজি সম্পর্কে বিধান নাই, কিন্তু সিআর মামলাতে বা জিআর মামলাতে নারাজি দরখাস্ত দাখিলের বিধান আছে। প্র্যাকটিক্যাল একটা বিধান হয়ে গেছে, মানে এটা রীতি হয়ে গেছে, কাস্টম। তো কাস্টম থেকেও কিন্তু আইন তৈরি হয়। আমরা জুরিসপ্রুডেন্স যারা পড়েছি আইন বিজ্ঞান, তারা আইনের উৎস সম্পর্কে যখন আমরা পড়তে গিয়েছি তখন জানি না যে কাস্টম বা রীতিনীতি থেকেও আইনের উৎপত্তি হয়। তেমনি আদালতে জি একটা প্র্যাকটিস আছে সেটাও। যেমন সিআরপিসির আরেকটা কথা যদি বলি, যে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক, যুক্তিতর্কের জন্য দায়রা জজের যুক্তিতর্কের জন্য সিআরপিসিতে বিধান আছে, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টের যুক্তিতর্কের জন্য কোনো বিধান নাই। কত ধারায় যুক্তিতর্ক করা হবে এটা উল্লেখ নাই, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টেও যুক্তিতর্কের সুযোগ দেওয়া হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু আইনত যুক্তিতর্ক করার জন্য কোনো সেকশন নাই, মানে এটা আইনের বাইরের প্র্যাকটিস। তো এই ধরনের অনেক প্র্যাকটিক্যাল নলেজ যদি আদালতে যান পাবেন, এবং সেই প্র্যাকটিক্যাল নলেজ থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো সেগুলো ভাইভাতে বেশি আসে। তো সেগুলো আমার নোটে আমি যেগুলো রেলিভেন্ট আসার মতো সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। 10% তো প্রশ্ন চলে আসে এই ধরনের আউট অফ সিলেবাস, মানে প্র্যাকটিক্যাল থেকে। তো আমার যেহেতু আদালতে যাওয়ার অভিজ্ঞতা আছে, আমি অ্যাডভোকেট, তো আমি এগুলো দিতে পারবো। আমি শুধুমাত্র রাইটার না, আমি শুধুমাত্র শিক্ষক না, আমি অ্যাডভোকেটও বটে, প্র্যাকটিস করি নিয়মিত এবং অ্যাক্টিভ প্র্যাকটিস করি। আমি সিভিল প্র্যাকটিস করি, ক্রিমিনাল প্র্যাকটিস করি। সিভিল ক্রিমিনালের বাইরে আরও একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে কর্পোরেট। আমি কর্পোরেট প্র্যাকটিসও করি। তো এগুলো আপনাদেরকে বোঝাবো আমি। এবার যারা অ্যাডভোকেট হবে তাদের জন্য প্রথম একটা কোর্স নতুন চালু করব, সেটা হচ্ছে অ্যাডভোকেট ট্রেনিং কোর্স। তো সেই কোর্সে এই জিনিসগুলো আরো শেখানোর চেষ্টা করব। অনেকেই বলে যে কোন সাইডে প্র্যাকটিস করেন, সিভিল না ক্রিমিনাল, তো সিভিল ক্রিমিনালের বাইরেও তো আরেকটা আছে কর্পোরেট, এটা অনেকেই উল্লেখ করে না, এবং এটাই সবচেয়ে ভালো প্র্যাকটিস। কোর্টেও যাওয়া লাগে না, কর্পোরেট প্র্যাকটিস করলে আপনি যদি ভালো প্র্যাকটিস করেন, ভাই বাড়িতে বসে 3-4 লাখ টাকা মাসে ইনকাম হবে, আপনি 2-3 বছর স্যার। পরেই প্র্যাকটিসে যেতে পারবেন। স্যার কর্পোরেট কি স্যার আপনার ওই যে মানে ইনকাম ট্যাক্স, তারপরে আপনার ব্যাংক বিমা অফিস ইনকাম আদালতের ট্যাক্স, ব্যাংকের কাজ করা, আপনি বিভিন্ন এফিডেভিট তৈরি করে দিলেন, বিভিন্ন এগ্রিমেন্ট তৈরি করে দিলেন, আপনি বাসায় বসে বিভিন্ন কোম্পানির কাজ করবেন। আচ্ছা। ব্যাংক ব্যাংক নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে, সেগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি লিখে দিলেন। বুঝতে পারলেন না?
জি 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 নতুন স্যার। কোম্পানি তৈরি করছে, তাদের কি তৈরি করতে হবে? লিমিটেড লিমিটেড কোম্পানি করতে গেলে তাদের যে মেমো, সেগুলো রেডি করে দিলেন। যে মেমোরান্ডাম। জি জি। হ্যাঁ, তো এগুলো কর্পোরেট লয়ারের কাজ, এখানেও ভালো ইনকাম আছে। তো এগুলো অনেকে জানে না, কিন্তু এগুলো এলিট প্র্যাকটিস। বুঝতে পারলেন? জি তারপর লিগ্যাল নোটিশ পাঠানো, লিগ্যাল নোটিশ পাঠানোর জন্য কোর্টে যাওয়ার তো দরকার হয় না। তো এগুলো আমি শেখাবো আপনাদেরকে। এই প্যাটার্নের প্রশ্নের জন্য, কোন প্যাটার্ন? সংক্ষিপ্ত বা টিকামূলক প্রশ্ন সাধারণত সর্বোচ্চ 5 নম্বর থাকে, তবে 1 নম্বরের জন্য আসতে পারে, 1 থেকে 5 নম্বর পর্যন্ত বরাদ্দ থাকতে পারে। এক থাকাটা রেয়ার। 1.5 নম্বর, 2 নম্বর, 2.5 নম্বর সবচেয়ে বেশি থাকে। আবারও বলছি, 2.5 নম্বর সবচেয়ে বেশি থাকে। কয়ে তুলে দেয়, চার, 5টি দিল বা 4টি দিল, যে 4টির টিকা লিখতে বলো, 4 × 2.5 = 10, 10 হয়ে গেল কয়ের জন্য। ক্ষয় দিলে দিয়ে দিল 5 নম্বরের প্রবলেমেটিক প্রশ্ন, তাহলে 15 কমপ্লিট হয়ে গেল। এক্ষেত্রে প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর অনুযায়ী পরিধি কম বা বেশি করতে হবে, অর্থাৎ যেমন অবস্থা তেমন ব্যবস্থা। এই প্যাটার্ন এর প্রশ্নের উত্তর করা বেশ কঠিন। আইনের সঠিক বিধান স্পষ্টভাবে জানা না থাকলে এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করা সম্ভব নয়। আপনি যদি আইনের ধারা না জানেন, আপনি সংজ্ঞা লিখলেন কিন্তু কত ধারায় আছে এটা বলতে পারলেন না, তাহলে কিন্তু নম্বর আপনাকে কমাই দিবে। টিকাতে আইনের নাম সঠিকভাবে লিখতে হবে, ধারা সঠিকভাবে লিখতে হবে, তারপরে আইনের বিধান নিজের ভাষায় লিখেন, তাহলে আপনি ফুল নম্বর পাবেন। তাছাড়া কিন্তু আপনি যদি ধারা না লিখেন, অর্ধেক নম্বর কেটে দিবে, 2 নম্বরের অর্ধেক শেষ। ধারা ভুল লিখলে আপনার 0 করে দিতে পারে। আপনি উত্তর লিখেছেন, ধারা ভুল লিখেছেন, 0 দিয়ে দিবে। তার ধারাটা আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইনের ক্ষেত্রে, ধারা বা অনুচ্ছেদ যেটাই বলি না কেন। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। এই কারণেই এটাকে কঠিন বলছি, কারণ অনেক সময় ধারা মনে রাখাটা টাফ হয়ে যায়। তবে এমসিকিউ ফাইনাল টাচ নোটে ধারা ধারা মুখস্থ করার আমি টেকনিক দিয়ে দেব। তাই আমার এমসিকিউ যারা ব্যাচে আছেন প্লাস রিটেন ব্যাচে আছেন, তাদের ওভারল্যাপিং হবে। এমসিকিউ অলরেডি আমি একবার কোর্স কমপ্লিট করে ফেলেছি, সেকেন্ড যে ব্যাচ সেটার আবার পেনাল কোড কমপ্লিট হলো। আমি রিটেনে এবার পেনাল কোড শুরু করব নেক্সট ক্লাস থেকে। নেক্সট ক্লাসে পেনাল কোডের সাজেশন পড়াবো প্রথমে, তারপরে পেনাল কোডের হয়তো বা একটা টপিক পড়ানো হয়ে যাবে নেক্সট ক্লাসে। আমি রুটিন দিয়ে দেবো আজকেই আশা করি, অথবা কালকে পাবেন। তো যারা এমসিকিউ ব্যাচে আছেন তারাই রিটেন ব্যাচে যদি থাকেন, তাহলে ওভারল্যাপিং হবে, অর্থাৎ পড়াটা বারবার রিভিশন হবে, এবং যেটা বারবার পড়বেন সেটা মাথায় বেশি থাকবে। এটা তো কমন সেন্সের বিষয়। তাহলে প্রশ্নের উত্তর করা সম্ভব নয় যদি আপনি স্পষ্ট সঠিক বিধান না জানেন, তবে প্রশ্ন বুঝতে পারলে ও সঠিকভাবে উত্তর করতে পারলে শতভাগ নম্বর পাওয়া সম্ভব। আপনাকে 5-এ 5 দিবে, 2-এ 2 দিবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার জন্য ভাবতে হবে বেশি, লিখতে হবে কম। এই হচ্ছে আজকের আলোচনা। আচ্ছা, আর একটু কথা আছে, যে পরিস্থিতি উপলব্ধি ও প্রস্তুতি কৌশল। এতক্ষণ যে দুইটা বিষয় আলোচনা করলাম, প্রথমে কি বিষয় ছিল? প্রথমত প্রশ্নের স্ট্রাকচার দেখালাম। 13টা প্রশ্ন আসবে, 7টা প্রশ্ন লিখতে হবে, 6টার জন্য 90, একটার জন্য 10। তার মানে প্রশ্নের স্ট্রাকচার কেমন, মানবন্টন কেমন, সেটা আপনারা জানলেন। এবং একটু আগে শেষ করলাম 6 ধরনের প্যাটার্ন। এখন এই আজকের ক্লাস থেকে আপনি কি বুঝতে পারছেন পরিস্থিতিটা কেমন? যেমন স্বপ্ন আপু বলছিল যে স্যার অনেক তো কঠিন হবে, জি স্যার। তো পরিস্থিতিটা কি সেটা উপলব্ধি করি। প্রশ্নের স্ট্রাকচার ও প্যাটার্ন সম্পর্কে জানার পর আশা করছি বুঝতে পারছেন যে প্রশ্নপত্র কেমন হয় এবং প্রশ্নের ধরন কেমন হতে পারে। এখন আপনাদের কাজ হচ্ছে এমসিকিউ পরীক্ষার ধারাভিত্তিক প্রস্তুতিকে, এমসিকিউ পরীক্ষায় যে ধারাভিত্তিক প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতিকে লিখিত পরীক্ষায় টপিক ভিত্তিক প্রস্তুতিতে পরিণত করা। তাহলে আপনার বিষয়টা আরো সহজ হয়ে যাবে। কারণ যেটা আপনি ধারার থেকে জানতে পারছেন, সেটা যখন লিখিততে টপিক ভিত্তিক প্রস্তুতিতে কনভার্ট করে ফেলতে পারবেন, তখন আপনার কাজটা সহজ হয়ে গেল। তার মানে 80% কাজ আপনার ডান হয়ে গেল। মূল বই ও আমার নোটগুলো পড়তে থাকুন। মূল বই যদি থাকে ভালো, না থাকলেও আমার নোট দিয়ে হয়ে যায়। আমার নোট এভাবে আমি তৈরি করি। তাহলে আমার নোট বলতে এমসিকিউ 2টা নোট, একটা দিয়েছে আরও একটা দিব, এবং রিটেন একটা নোট, এই 3টা নোট হলে হবে। রিটেন 2টা নোট দিব না, একটা নোটই দিব আমি। বাজারের একটি ভালো মানের গাইড হতে বিগত সালের প্রশ্নের সমাধান দেখুন।
আপনারা চাইলে বাজারের যে কোনো একটা গাইড কিনতে পারেন, এটা অপশনাল। গাইড না কিনলেও সমস্যা নাই। এভাবে একটু গবেষণা করলে মোটামুটি উপলব্ধি উপলব্ধি করা যায় যে উপরিল্লিখিত 6 প্যাটার্ন এর প্রশ্নগুলো কোন আইন হতে কিভাবে সেট হতে পারে। এই আজকের আলোচনার পর যদি আপনি বিগত সালের প্রশ্নের কালেকশনগুলো দেখেন, আমি প্রশ্নের কালেকশন আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব। বিগত সালের অনেক প্রশ্নের কালেকশন আমার কাছে আছে, সবগুলো দিয়ে দেবো সাল অনুসারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তবে আগে দিব না, একটু পরে দিব, নাহলে ভয় পেয়ে যাবেন। আগে সাজেশন দিব, তারপরে দিব। অতএব সংক্ষিপ্ত সাজেশনের উপর নির্ভর না করে সিলেবাসভুক্ত প্রায় সকল টপিকের উপর প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং সেটাই আপনাদেরকে বলছি যে প্রস্তুতি গ্রহণ করুন। তার মানে আমি একটা ব্রড সাজেশন দিব প্রথমে, এবং পরীক্ষার আগে একটা পিডিএফ শর্ট সাজেশন দিব। যদি পাস করার মতো প্রশ্ন কমন পেয়ে যান তবে তো ভালোই, লিখে আসবেন, পাস করে যাবেন। কিন্তু যদি পাস করার মতো প্রশ্ন কমন না পান, মানে প্রশ্ন খুবই যদি কঠিন হয়, তবে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির সময় জানা বিষয়গুলো হতে যেন মোটামুটিভাবে উত্তর করে আসতে পারেন। অর্থাৎ আপনি একটা টপিক পড়লেন না, একটা আনকমন টপিক আপনার আসছে পরীক্ষায়, কিন্তু আপনার এমসিকিউ এই বিষয়ে আপনার জানা ছিল কিছু আইন, কিছু ধারা, তাহলে সেটাই আপনার বানিয়ে রিটেনে লিখে আসতে হবে। বুঝতে পারলেন কি বোঝাচ্ছি? জি স্যার। সে বিষয়ে ব্যাকআপ পরিকল্পনা থাকতে হবে, এটাকে বলে ব্যাকআপ প্ল্যান, রিজার্ভে রাখা প্ল্যান। যে আপনি সব টপিক তো আর পড়া যাবে না, সব টপিক পড়তে গেলে আপনার 2 বছরও শেষ করা যাবে না। তো আমি 3 মাসে যেহেতু কোর্স শেষ করব, তাহলে আমাকে সাজেশন দিয়ে টপিক কমিয়ে দিতে হবে। তারপরও অপশন থাকে, আপনি উপরেরটা না পারলে নিচেরটা আপনি লিখতে পারবেন। প্রতিটা আইন থেকে অন্তত 2টা করে প্রশ্ন আসছে। সবার জন্য শুভকামনা রইল। এখন শুভকামনা ছাড়া তো এই মুহূর্তে ক্লাস শেষে আর কিছু বলতে পারছি না। আর জি স্যার। যতটুকু পরিস্থিতি বুঝলেন, এখন নিজেকে প্রস্তুত করতে হবে যে আপনার কতটুকু অ্যাবিলিটি আছে, সে অনুসারে যে অল্প পড়ে বেশি বুঝতে পারে এবং হ্যান্ডরাইটিং ফাস্ট, একটু পরিষ্কার, সে একটু অ্যাডভান্টেজ পাবে। হাতের লেখা ভালো হলে কি বেশি নম্বর পাওয়া যায়? ডেফিনেটলি। আপনি হাতের লেখা ভালো, এটা তো আপনার গুণ, আপনি তো বেশি নম্বর পাবেন। ভালো হাতের লেখা দেখলে তো আমারই নম্বর বেশি দিতে ইচ্ছা করবে, সবারই দিতে ইচ্ছা করবে। আর হাতের লেখা খারাপ কিন্তু স্পষ্ট, সেক্ষেত্রে নম্বর একটু কম পেলেই আপনার ফেলের কারণ হবে না। আমার হাতের লেখাও খুব একটা ভালো না, আমি এক চান্সে পাশ করেছি, সমস্যা হয়নি। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমনও একজনের লেখা আছে যে আমি নিজে তার লেখা পড়তে পারবো না, এবং আমরা গ্রুপ ডিসকাশন করে পড়তাম, পরীক্ষা দিতাম, নিজেরা প্রশ্ন তৈরি করতাম, পরীক্ষা দিতাম, আমার খাতা তাকে দিয়ে দেখাতাম, তার খাতা আমি দেখতাম, এভাবে। তো তার খাতা আমি দেখতে এসে আমি নিজে পড়তে পারছিলাম না। তো আমি যে লাইনগুলো পড়তে পারিনি লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখছি, এবং পরের দিন আমার ফ্রেন্ডকে যে বলছে, দোস্ত তুমি এখানে কি লিখেছো, তুমি পড়ে আমাকে শোনাও, তারপর আমি নম্বর দিই এই প্রশ্নের উত্তরে। তা সে নিজের লেখা নিজে পড়ে পড়ে শোনাতে পারছে না। বুঝতে পারছেন সিচুয়েশনটা কি? জি 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 জি। তারপরও সেই বন্ধু এক চান্সে পাশ করেছে এমসিকিউ রিটেন ভাইবা আমাদের সাথেই, এবং সে ভালো প্র্যাকটিস করছে। এবং রাজশাহী কোর্টে আচ্ছা। আমরা কয়েক বন্ধু খুব ভালো প্র্যাকটিস করছি, তার মধ্যে সেও। মানে তার হাতে লেখা সে নিজে পড়ে ভালোভাবে বুঝতে পারে না, তাও সে পাশ করেছে। তো তার জন্য আমার পরামর্শ ছিল, দোস্ত লেখার বর্ণনার মধ্যে তুমি যাই করো, যখন আইনের নাম এবং ধারা লিখবে, আইনের নাম এবং ধারা এবং প্রথম 2-3 লাইন একটু স্পষ্ট ধীরে লিখো, পরে তুমি পেঁচায় যাও, সমস্যা নাই। তো এটা আপনাদেরকে আমি বুদ্ধি শিখাচ্ছি না, তার জন্য ছিল, কারণ তার হাতের লেখা খারাপ, সে কি করবে? তো যখন জি ধারাটা জি। সঠিক লিখবে, তখন ওই যিনি খাতা দেখবেন তার হয়তো বা দয়া হবে যে ধারা তো ঠিক লিখছে, মনে হয় লেখাটাও ঠিক আছে, এভাবে হয়তো বা নম্বর পেয়ে পাশ করে গেছে। ভালো যিনি মন থেকে নম্বর বেশি দিয়েছেন, এই ধরনের ব্যক্তির কাছে, এই ধরনের পরীক্ষকের কাছে খাতাটাও তার পড়েছে, তার ভাগ্য ভালো, এক চান্সে হয়ে গেছে। তো যেটা বলছি, যে লেখা পরিষ্কার হলেই হবে, ভালো না হলেও সমস্যা নাই, ভালো হলে তো সেটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এরপরে আমরা স্যার। আগামী ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে বার লিখিত এক্সক্লুসিভ সাজেশন 2026। তো এক্সক্লুসিভ সাজেশনে প্রথমে 7টা সাবজেক্টের সাজেশন থাকবে। 7টা সাজেশনের পরে আমি পেনাল কোড, প্রথমে পেনাল কোডের সাজেশন থাকবে, আইন 1 পেনাল কোড, যেমন এখানে আছে বার কাউন্সিল এক্সক্লুসিভ সাজেশন আইন 1 দ্য পেনাল কোড। হ্যাঁ, এভাবে শুরু হবে।
তো পেনাল কোডের এই যে আইন এক প্যাটার্ন এক, প্যাটার্ন একে কি বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্ন, আমরা আজকে যেটা শিখলাম। তো এই প্যাটার্ন একের জন্য আমাকে কোন কোন টপিকে কয়টা প্রশ্ন পড়তে হবে, প্যাটার্ন দুইয়ের জন্য প্যাটার্ন দুই, এভাবে প্রতিটা আইনের 6টা প্যাটার্নে কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে এগুলো দেওয়া আছে। বুঝতে পেরেছেন সাজেশনের জি যে স্ট্রাকচার, সেটা বুঝতে পারলেন সাজেশন কিভাবে থাকবে। জি জি আইন একে আমি পেনাল কোড রাখছি, আইন দুইয়ে রাখবো বার কাউন্সিল অংশ। এইভাবে আমি 7টা আইন দিয়েছি এবং 7টা আইনের আইন এক প্যাটার্ন এক, আইন এক প্যাটার্ন দুই, আইন এক প্যাটার্ন তিন, এভাবে প্যাটার্ন 6 পর্যন্ত। এই প্যাটার্ন অনুসারে আমার সাজেশনটা সাজানো হয়েছে, কারণ প্যাটার্ন ধরতে পারলে আপনি প্রস্তুতি বা প্রিপারেশন নেওয়াটা সহজ হবে। তাই আমি প্যাটার্ন ভিত্তিক সাজেশন দিব এবং আমার পুরো নোটটাকে আমি প্যাটার্ন ভিত্তিক সাজাবো। ক্লিয়ার আছে বিষয়টা? কি জি প্রশ্ন স্যার। করছিলেন বলেন। স্যার ওই মানে জেনারেলি স্যার আমাদের তাহলে এমসিকিউ আর রিটেন মিলিয়ে কয়দিন ক্লাস আছে স্যার সপ্তাহে স্যার? 2 দিন ক্লাস, 1 দিন পরীক্ষা, এমসিকিউ তাই আচ্ছা রিটেনও তাই। তাই, এভাবে চলতে থাকবে। আচ্ছা আচ্ছা। জি জি। এবং মানে 6 দিন আর কি হিসাবে। হ্যাঁ, 6 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে পরীক্ষা, আবার জি জি কখনো একদিনে হতে পারে এরকম হতে পারে যে আমি জি। মনে করেন যে 2টা পরীক্ষা একদিনে রাখতে পারি। প্রথম দিকে ছোট ছোট পরীক্ষা নেব, লিখিতর লিখিতর পরীক্ষা কিন্তু ছোট ছোট হবে। এমসিকিউ আচ্ছা। পরীক্ষা ব্যাপক হবে, কারণ লিখিত আপনি বেশি আগাতে পারবেন না, জি। লিখিত ধীরে ধীরে আবার আগাবো। আমরা এতগুলো ছাত্র লিখে আপনাকে পাঠাবো, সেগুলো তো আপনাকে দেখতে হবে। আমাকে দেখতে হবে, এবং লিখিত তো খাতা আমাকে দেখতেই হবে, লিখিত না দেখলে সাপোর্ট দিতে পারবো না। আমি এমসিকিউ দেখবো, আমার ল্যাপস আর হবে না। কি কারণে? আপনাদের এমসিকিউ খাতা দেখা দু একটা পেন্ডিং হয়ে গেছে, যে ভাইবা ব্যাচ শুরু হয়ে গেল, বার কাউন্সিল তো মনে করেন যে মেরে ফেলবে আমাদের, এত জি প্রেসারে জি রাখছে। কারণ যদি একটা সুনির্দিষ্ট ক্যালেন্ডার ফলো করে পরীক্ষাগুলো হয়, ভাই এমসিকিউ ভাইবা শেষ করার পরে এমসিকিউ কার্যক্রম শুরু হবে। মানে একটা সময়ে এই এমসিকিউ রিটেন ভাইবা 3টা ব্যাচের আপনার প্রেসার নিব কি করে? তারপরে কোর্ট আছে, তাই না? জি 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 তো এই কারণে যদি ভাইবার ঝামেলাটা না থাকতো, ভাইবার নোট দিলাম দ্রুত কমপ্লিট করে, নিজের কোর্টও আছে, ফ্যামিলি আছে, সবকিছু মিলে বুঝতে তো পারছেন। তো জি এই স্যার। আর এবার আস্তে আস্তে হোক স্যার, মানে রিটেন পরীক্ষা ছোট ছোটই হোক স্যার, আমাদেরও হাতের লেখার অনেক ঘাটতি আছে, আমরা আস্তে আস্তে মেকআপ করে নিই। এবার যারা অ্যাডভোকেট হবে তাদের থেকে তো আমি লোকবল নিয়ে নিব, ম্যান পাওয়ার চলে আসবে তখন এমসিকিউ খাতা দেখার জন্য। তারা আমার এমসিকিউ খাতা দেখে দিবে, রিটেন খাতা আমি দেখবো, কিন্তু এমসিকিউ খাতা তারা দেখবে। এমসিকিউ খাতা দেখার দক্ষতার দরকার হয় না, তো রিটেন খাতা দেখতে দক্ষতার দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে। জি। তো ঠিক আছে, আজকের ক্লাসটা কি খুব কঠিন হলো? কেমন হলো, কি না শিখলেন স্যার বলেন দু এক কথায়। না স্যার, বুঝতে পারলাম স্যার যে কেমন হবে রিটেন স্যার। এবং নোটের, আমার যে নোটের প্যাটার্ন বিশ্লেষণ, হ্যাঁ, বাজারে কোনো কোনো গাইডে নাই, এটা আমার গবেষণা, হ্যাঁ। এত পরিশ্রম, মানে আমি কিন্তু পুরো এই একটা ক্লাস নিয়ে ফেললাম প্রায় 2 ঘন্টার মতন। এই 2 ঘন্টার ক্লাসে এখন পর্যন্ত আমি মূল আলোচনাতেই যাইনি। জি 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 তার মানে একটা সিনেমা তৈরি করতে হলে আগে প্রি প্রোডাকশন করতে হয়, তার মানে গল্প নিয়ে গল্প লিখতে হয়, গল্পের উপরে চিত্রনাট্য তৈরি হয়, ডায়লগ তৈরি হয়, হ্যাঁ, সিচুয়েশন তৈরি হয়, বাজেট কেমন হবে সে অনুসারে সিনগুলো কেমন হবে। তো এগুলো হচ্ছে প্রি প্রোডাক্ট, হ্যাঁ, প্রি প্রোডাকশনের কাজ। আপনার মূল মানে মূল নোটের পড়ার ঢোকার আগে এর মধ্যে কি আছে এই নোট সম্পর্কে পরিচিতিমূলক ক্লাসই হচ্ছে এটা, এবং প্রতিটা জি নোটের স্যার। মানে প্রথমে ওই আমার আছে। মানে মূল বই পড়ার আগে মুখবন্ধ বা উৎসর্গ, মানে সেইগুলো পড়ার মতো আর কি। হ্যাঁ, প্রথমে অংশ মানে দুটি কথা, তো জি জি দুটি কথাই জি হলো জি দুটি। 2টা বিষয়। জি কারণ এটা না জানলে আপনি বুঝতে পারবেন না ভাই সিচুয়েশন কি। এবং অনেক গাইডে কিন্তু এটা বলা নাই বলে অনেকে বুঝতে পারে না। একটা গাইড কিনে নিয়ে আসলো, আমি নিজেই যেমন, আমি যখন প্রস্তুতি নিয়েছি একটা গাইড কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে কোথা থেকে কিভাবে শুরু করবো বুঝতে পারছিলাম না। কিন্তু আমি যখন এই যে একটা ক্লাস করলাম, আপনি ওভারঅল সিচুয়েশন আপনাকে কিন্তু বুঝিয়ে দিয়েছি আমি, হ্যাঁ। আপনি কিন্তু জি স্যার। পুরো পুরো একটা লিখিত পরীক্ষার প্রিপারেশন এবং পরীক্ষা দেওয়া পর্যন্ত একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন কিনা? জি স্যার। যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা এখন সাজেশন পড়লে তো আরো ভালো বুঝতে পারবেন। কিন্তু সাজেশনে কিভাবে সাজেশনের স্ট্রাকচার আছে সেটাও বলা আছে। এবং আমি এই প্রথম প্রশ্ন করতে চাইলে জাস্ট মাইক অন করলেই হবে, পারমিশন নেওয়ার দরকার নাই, সবার মাইক অন করার সুযোগ করে দিয়েছি। যে আজকের আলোচনা থেকে কি শিখতে পারলেন বা কোনো সমস্যা হলো কিনা। ওমর খায়ের ভাই ঘুমিয়ে আছে দেখছি, হ্যাঁ আসলে এটাই তো, কিন্তু কি শুনছেন উনি। সুন্দর ঘুমাচ্ছি।
তো এখানে দেখেন আমি কষ্ট করে কিন্তু বসে আছি সারাদিন, ভিডিও এডিট করলাম, নোট নোটের কাজ করছি এই এই চেয়ারে বসে কম্পিউটারের সামনে। হ্যাঁ, কোর্ট থেকে ফিরে দুপুর থেকে এই কম্পিউটারে বসে আছি। হ্যাঁ, দুপুরের খাইনি ঠিকভাবে, নাস্তা করে আছি, রাতের খাবারটা এখন খাবো। আমি কিন্তু আপনাদের জন্য পরিশ্রম করছি, আপনারা যদি আমার মতো পরিশ্রম করেন এক চান্সে পাস না করে কোনো উপায় নাই। তবে হ্যাঁ, অ্যাকচুয়ালি চেয়ারে বসলে ঘুমটা কম ধরে, আর বিছানায় গেলে ঘুম ধরে, আমার এরকম হয়, আমি সেজন্য বিছ- আবার চেয়ারে আসছি। বিছানায় যেতে সমস্যা নাই, বিছানায় যেতে সমস্যা নাই। শোনেন, কোনো জায়গায় মিস হয়ে গেলে ভিডিওতে তো পাবেন। তো এই যে উনি ক্লাসে উপস্থিত আছেন এটাই সবচেয়ে বড় বিষয়। আর অনেকেই কিন্তু এই সময় অনেক কাজে ব্যস্ত আছে, আপনারা পড়াশোনার মধ্যে আছেন, তাই না? এই 2 ঘন্টা আপনাদেরকে কি পড়াশোনার মধ্যে রাখলাম না, 2 আড়াই ঘন্টা? এটার জন্যই তো আপনি জি, পাশ করবেন। আমি কষ্ট দিচ্ছি, ইনশাআল্লাহ। অন্য গল্প করে তো আর কষ্ট দিচ্ছি না, পড়াশোনার গল্প করেই কষ্ট দিচ্ছি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি রুটিন দিয়ে দিব আপনার সাথে থাকলে অবশ্যই এক সাহস পাই। হ্যাঁ, আমি রুটিন দিয়ে দিব। রুটিন অনুসারে ক্লাস হবে, এমসিকিউর মতো রুটিন দিয়ে দেবো খুব শীঘ্রই। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।